প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার লাইভ টক শো মুক্তমত অনুষ্ঠানে। আজকে পুরো মুক্তমত অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো অটোপাস নাকি শিক্ষার্থীদের অর্জিত ফলাফলের মূল্যায়ন, এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা জানি যে করোনার ভয়াবহতার কারণের জন্য এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া বিকল্প মূল্যায়নের ভিত্তিতে এবারের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে এবং এই ফলাফলে আগের দুই পাবলিক পরীক্ষার ফল এর গড় হিসাব করেই ফলাফল দেওয়া হয়েছে এবং সেই বিষয় নিয়ে আজকে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে যুক্ত রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক আনম এসরারুল হক মিলন এবং একই সাথে রয়েছেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। আপনাদের দুজনকেই আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত থাকবার জন্য। এছাড়াও আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবেন এবার এসএসসি পরীক্ষা উত্তীর্ণ দুজন শিক্ষার্থী। একজন হচ্ছে নাজমুল ইসলাম শিহান, শিক্ষার্থী মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে, সে এবার পরীক্ষার্থী ছিল এবং সে উত্তীর্ণ হয়েছে। একই সাথে সানজিদা হক বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে, সে এবারের এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আমরা এই অনুষ্ঠান শুরু করবার পূর্বেই আজকে এই অটোপাস নাকি শিক্ষার্থীদের অর্জিত ফলাফল এই নিয়ে আমরা একটা অনুষ্ঠান হয়েছিল ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে, এবং সেই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান স্যার সেখানে উপস্থিত ছিলেন এবং সেই বিষয়ে আমাদের প্রতিবেদনটি করেছে আমাদের বিশেষ প্রতিনিধি শামীম। আমরা সেই প্রতিবেদনটি দেখে আমরা আলোচনায় ফিরে আসি। আমরা আজকের যে অটোপাস নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের রিপোর্টটি আগে একটু দেখে নিই। এইচএসসিতে অটোপাস নয়, বিশেষ পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, করোনা শিক্ষার্থীদের যে ঘাটতি হয়েছে তা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পূরণ করা সম্ভব। এতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, উচ্চ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মক্ষম ও স্বাবলম্বী করতে কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে এবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। কেউ কেউ এ বিষয়ে প্রশ্ন তুললেও পরীক্ষার বিকল্প কি করা যেত তার কোনো পরামর্শ ছিল না। তবে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সরকার উত্তম পদ্ধতি বেছে নিয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এমন প্রেক্ষাপটে এফডিসির এটিএন বাংলা স্টুডিওতে আয়োজন করা হলো এ বিষয়ের উপর ছায়া সংসদের। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের হতাশার কিছু নেই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ ব্যবস্থাপনায় তাদের শিক্ষার ঘাটতি পূরণ করা হবে। পর্যায়ক্রমে সতর্কতার সাথে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। এটি এই শিক্ষার্থীর অর্জিত ফল, সেটির ভিত্তিতেই মূল্যায়ন করা হলো। সুতরাং এটি যতটুকু সে আজকের উচ্চতর স্তরে বা শ্রেণীতে পেল, সেটি তারই অভিজ্ঞতা, তারই দক্ষতার প্রতিফলন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সনদের জন্য শুধু শিক্ষা গ্রহণ না করে শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার উপর জোর দিতে হবে। তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আসন বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের খরচ কমানোর দিকে বিশেষ নজর দিতে হবে। করোনাকালে এখন এই যে ভর্তি যুদ্ধে আমাদের শিক্ষার্থীদের অবতীর্ণ হতে হবে, তাদের মধ্যে অনেকেই হয়তো উচ্চ শিক্ষায় এমনকি কারিগরি শিক্ষাও ভর্তি হবার সুযোগ নাও পেতে পারে। সে কারণে আমরা দাবি রাখতে চাই সরকারের কাছে যে কোনোভাবেই হোক একটা তহবিলি গঠন করে, সেটা বিশ্ব ব্যাংকের কাছ থেকে হতে পারে, এডিবির কাছ থেকে হতে পারে, আমাদের কোনো ডেভেলপমেন্ট পার্টনারের কাছ থেকে হতে পারে, নিয়ে যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অর্থায়ন করা যেতে পারে, যে তারা তাদের ক্লাসরুম বাড়াতে পারে, তারা তাদের স্ট্রাকচার ফ্যাসিলিটি বাড়াতে পারে, তারা তাদের শিক্ষক নিয়োগ বাড়াতে পারে, বাড়িয়ে যাতে আমাদের সকল শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দেওয়া যায় সে চিন্তা করা যেতে পারে। বিতর্ক প্রতিযোগিতায় নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম এবং আমাদের সাথে এখানে যুক্ত রয়েছেন, আপনারা প্রত্যেকে চিনেন, জনাব নজরুল ইসলাম খান। তিনি সাবেক শিক্ষা সচিব এবং এই বিষয়ে তার অনেক বিশ্লেষণ রয়েছে এবং আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাহেব তিনি বলেছেন শিক্ষার্থীদের অর্জিত ফলাফলের মূল্যায়ন হয়েছে। আসলে কি এটি তাই হয়েছে কিনা, বা অটোপাস বলে যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা তীর্যক বক্তব্য দেখতে পাচ্ছি, আমাদের শিক্ষার্থীরা আহত হচ্ছে, আপনি পুরো বিষয়টাকে কীভাবে মূল্যায়ন করবেন? আমার কাছে মনে হয় যে এইচএসসি যে রেজাল্ট দেওয়া হয়েছে সেটা অটোপাস বলা যায়, তার কারণ এটা তাদের পূর্ববর্তী ফলাফলের উপরে। কিন্তু অনেকে হয়তো এর আগে খারাপ করার জন্য প্রস্তুতিটা ভালো ছিল, তারা ভালো করত। আবার অনেকে এর আগে হয়তো ভালো করেছে কিন্তু ভালো প্রস্তুতি নেয়নি, তারা হয়তো ভালো করতো না। সুতরাং সেই অর্থে এটা সঠিক মূল্যায়ন না। কিন্তু একটা বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ একটি অবস্থার জন্য। কিন্তু আমি মনে করি যে এটা পরীক্ষা নেওয়া সম্ভব ছিল,
কেন সম্ভব ছিল? যে সিলেবাস শেষ হয়ে গিয়েছিল, সুতরাং পরীক্ষা নেওয়া সম্ভব ছিল। অন্য ক্লাসের জন্য অবশ্য ভিন্ন, অন্য ক্লাসের তাদের সিলেবাস ওইভাবে হয়নি, পড়া হয়নি, সুতরাং তাদের পরীক্ষা নেওয়ার সুযোগ কম ছিল, সুতরাং অটোমেটিক্যালি তাদেরকে এটাই করতে হতো। বাট আমি যেটা মনে করি, যদি এরও বিকল্প ব্যবস্থা ছিল, যদি এইচএসসির বাদে অন্যদের কথা বলি, তাদেরও সম্ভব ছিল। তার কারণ আমরা জানি আনস্কুলিং একটা কনসেপ্ট আছে, ডি স্কুলিং একটা কনসেপ্ট আছে, ন্যাচারাল এডুকেশন একটা কনসেপ্ট আছে, ডেমোক্রেটিক এডুকেশন একটা কনসেপ্ট আছে। এইসব কনসেপ্টটা হচ্ছে স্কুলের বাইরে কিভাবে শিক্ষা নেওয়া যায়। আমাদের স্কুলে কতক্ষণ থাকে? 6 ঘন্টা থাকে। এর বাইরে অনেক কিছু শেখার আছে, কালচার, এটিকেট, বহু কিছু শেখার আছে। আর আমরা তো জানি যে এই যে ডি স্কুলিং, আনস্কুলিং, ডেমোক্রেটিক স্কুলিং বললাম, এইসবগুলো আমরা কিছুটা অনলাইনে, কিছুটা অফলাইনে বা বাড়িতে অন্যভাবেও, যখন নেট ছিল না, ইন্টারনেট ছিল না, তখনও তো ডিস্টেন্স এডুকেশনের কথা বলছিলেন। এটিকে কিভাবে করা সম্ভব হতো? ফিজিক্যালি হোক বা কাগজে কলমে হোক? দেখুন, বইয়ে কি শেখে, টিচারের কাছে শেখে, এটা কিন্তু মোস্টলি থিওরিটিক্যাল, অন্য মানুষের জ্ঞান, অন্য মানুষের অভিজ্ঞতা। কিন্তু ব্যক্তিগতভাবে শিক্ষার্থীরা তারা ওই অভিজ্ঞতায় সাবজেক্টেড টু হয় না। সেটা কোথায় হয়? সেটা পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে যখন সেই কাজটা করতে যায়, তখন তার একটা অভিজ্ঞতা। এটা একটা বড় জিনিস, কিন্তু লাইফ স্কিল যেটা, রিলেশনশিপ যেটা, ইমোশন যেটা, এগুলো কিন্তু বই পড়ে করা যায় না, কিছুটা ইমাজিনেশন করা যায়। সুতরাং আমরা সেই দিকে জোর দিয়ে আমরা অবশ্যই করতে পারতাম এবং করা সম্ভব ছিল। সেটা আমি একটা উদাহরণ হিসেবে বললি। দেখুন, আমাদের দেশে এই লজিক্যাল এডুকেশন নাই বললে চলে। কেন? একটা রাস্তার মাঝখানে শিক্ষিত লোকও গাড়ি দাঁড় করিয়ে রাখে, মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখে, যারা এখন তো অনেকেই ড্রাইভার আছে, এসএসসি পাস, কিন্তু বাস দেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, হাইওয়ের মাঝখানে স্পিডি গাড়ি যাচ্ছে, সেখানে যাত্রীদের নামিয়ে দেয় এবং মাঝখানে একটু বায়ে সরে বসতে পারতো। কেন সেটা করে না? তার কারণ তার সেই লজিক্যালি থিঙ্কিংয়ের তার সুযোগ নেই। আমরা বলছি যে অটো পাসের প্রসঙ্গটা বলছিলাম, যদি বলেন এটা বলছি কেন বলছি, তার কারণ এই সবগুলো শিক্ষা তো শুধু তাই না, শুধু লিখে পাশ করার বিষয় না, এখানে লাইফ স্কিল আছে, ইমোশনাল স্কিল আছে, সোশ্যাল স্কিল আছে। সুতরাং এইসব বিষয়গুলো বাড়িতে বসে বা স্কুলের বাইরেও এই করোনার সময় শিক্ষা সম্ভব। সেই জন্য শিক্ষকের বিশেষ ভূমিকা দরকার ছিল, সেই জন্য অভিভাবকদের বিশেষ ভূমিকা ছিল। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু অটোপাসের দরকার হতো না। কেন? যদি আমরা এই সুযোগে আমরা যদি অ্যাসেসমেন্ট করতাম, সেই অ্যাসেসমেন্ট কি এভরিডে অ্যাসেসমেন্ট করতাম, সেই অ্যাসেসমেন্ট কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট করতাম, তাহলে আমাদের বছরের শেষে এই অ্যাসেসমেন্ট কিন্তু করতে হতো না। প্রতি মাসে অ্যাসাইনমেন্ট দিয়ে তাকে মূল্যায়ন করা শুরু করতাম। অ্যাসাইনমেন্ট কেন? অ্যাসাইনমেন্ট ছাড়া তার অভিভাবকের সাথেও কথা বলে বলা যায়। ট্রাভেল করলেও কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়। আপনারা জানেন, যদি আনস্কুলিংয়ের কথা পয়সা বলি, তাহলে সেখানে আনস্কুলিংটা কি? সেটা হচ্ছে স্কুলের বাইরে তাদেরকে ভ্রমণে নিয়ে যাচ্ছে। এটা কোনো স্ট্রাকচার লাগে না, পয়সা করিয়া তেমন লাগে না, ট্রেইনড আপ করতে হয়। এখন ট্রেনিং দেওয়ার সোজা আমাদের ট্রেনিং একাডেমি আছে। যদি এই করোনা পিরিয়ডে যদি তারা কিছু টিউটোরিয়াল তৈরি করতো, করে ছেড়ে দিত, দিয়ে বলতো অভিভাবকরা এইভাবে ব্যবহার করবে, তার বাচ্চাদের সাথে এইভাবে বিহেভ করবে, তাদের নিয়ে এইভাবে চলাফেরা করবে। আমরা লক্ষ্য করছি অভিভাবকরা হাটে বাজারে সব জায়গায় বিনা মাস্কে যাচ্ছে, প্রথম থেকেই কিন্তু যাচ্ছে গ্রামে গঞ্জে। তো তাই যদি যায়, তাহলে তারা তো তাদের নিয়ে পাশের একটা জঙ্গল, পাশের একটা খেতে যেতে পারে, সেখানে তো মানুষ নেই, যে শেখাতে পারে গাছ তুলে যে এটা গুচ্ছমূল, এইটা প্রধান মূল, এইটা পাতা, এখানে এইভাবে সালোক সংশ্লেষণ হয়। সেটা কিভাবে সালোক সংশ্লেষণ হয়তো শিক্ষকের কাছে জানতে পারতো, বই পড়ে শিখতে পারতো। সুতরাং একটা হাইব্রিড দেওয়া, এখানে আনস্কুলিং বা ডি স্কুলিংয়ের যে বিষয়গুলো, সেগুলো এই কনসেপ্টগুলো থাকা দরকার ছিল আমাদের টিচারদের, অথবা টিউটোরিয়াল মাধ্যমে তাদেরকে যদি আমরা ট্রেন্ড আপ করতাম, তাহলে এইসব শেখাতে পারতো। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ কিন্তু আফসোস করেছে, হে ভগবান, শিক্ষাকে জীবনের সাথে সম্পর্কিত করে দাও। কাজী নজরুল ইসলামও কিন্তু তারও লেখা আছে। আমরা যদি রুশোর লেখা দেখি, ইবনে সিনার লেখা দেখি, লিও টলস্টয় নিজে একটা স্কুল করেছিলেন কিন্তু। সুতরাং আমরা যদি সেটা চিন্তা করি, এটা করা সম্ভব ছিল টু সাম এক্সটেন্ট। একটা জিনিস বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে একটা স্টাডি আছে, আমেরিকানরা স্টাডি করছে, যদি ফর্মাল স্কুল আর এটা ডি স্কুল বা আনস্কুলিংয়ের কেমন হয়। দেখা গেছে 7টা দলে ভাগ করে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে 4টা দল ওদের চেয়ে একটু বিলো পারফরমেন্সে, তবুও তো এই করোনার সময় আমরা তো কিছু একটা পেতাম।
নেইমামার চেয়ে কানামামা যেটা অটোপাসের তকমা বলা হচ্ছে সেটি হয়তো বা আমরা জন শিক্ষার্থী বন্ধু তোমরা রয়েছে নজরুল ইসলাম শিয়ার এবং সানজিদা হক, তোমরা শুনতে পাচ্ছ তো না? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু আমাদের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী ওনার কাছে আছি, তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ এবং বিশ্লেষক, দীর্ঘদিন তার অভিজ্ঞতা রয়েছে। আমি এসনাট মিলন ভাই আপনার কাছে একটুখানি আসি। এই যে আমাদের শিক্ষার্থী দুজন বন্ধু রয়েছে, নজরুল ইসলাম খান তার মন্তব্য বক্তব্য দিলেন, আমরা আমাদের ভাইস চ্যান্সেলর সাহেবকে বলতে শুনেছি, তিনি বলছেন যে এটি শিক্ষার্থীদের অর্জিত ফলাফলের মূল্যায়ন, এবং আমরা এবার যেটা দেখেছি সেটি হচ্ছে পূর্ববর্তী দুটি পরীক্ষার ফলাফলকে গড় নম্বর করে 25 এবং 75 গড় নম্বর করে কিন্তু এবারের ফলাফল মূল্যায়ন করা হয়েছে। তো এই মূল্যায়নের পরবর্তী সময়ে আমরা শিক্ষার্থীদের অভিভাবকদের বলতে শুনেছি, সেটি তারা বলছেন যে আমরা মিষ্টির দোকানে যাচ্ছি কিন্তু সেই মিষ্টির মধ্যে উচ্ছ্বাস নাই, স্কুলে ফলাফলের উচ্ছ্বাস নাই, কিন্তু এছাড়া কোনো বিকল্প কোনো উত্তম কোনো পন্থা কি ছিল কিনা? আমরা সমালোচনা করি, আমরা বলি যে এইটা করলে সেটা নয়, ওটা করলে সেটা নয়, কিন্তু উত্তম কোনো বিকল্প কিছু ছিল কিনা? আপনার মন্তব্য কি, আপনার বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। এই যে এই ছোট্ট মেয়েটি আমাদের সাথে এসছে, তার নাম সানজিদা হক, আমার মেয়েটির নাম তানজিদা হক। আচ্ছা, করোনা যখন হলো তখন সে ম্যানহাটেনে লেখাপড়া করছে। তো প্রথম দিনেই করোনা যখন হলো তার 7 দিনের মধ্যেই ওদের ক্লাস সব অনলাইন চলে গেল। দেখুন, আগে কিন্তু তারা অ্যাসাইনমেন্ট জমা দিত অনলাইনে, 30%, 70% তারা ক্লাস হোমওয়ার্ক এগুলি করত। এখন আমরা কিন্তু গ্লোবাল ভিলেজে আছি, তারা যদি লিড করে আমেরিকান, আমরা কিন্তু আমরা তার পিছনে আছি। করোনা একটি বৈশ্বিক মহামারী, এটা শুধু বাংলাদেশের জন্য না, এমনকি উদাহরণ পৃথিবীর কোথাও সৃষ্টি হয়েছে যেখানে পরীক্ষার ব্যতিরেকে পাস দেওয়া হয়েছে? আপনি দেখুন, পরীক্ষার বিকল্প পরীক্ষাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য কিন্তু পরীক্ষা হচ্ছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে। তারা এই পরীক্ষাগুলিকে জোনাল করে এমনকি সাবডিভিশনাল টাউনে পর্যন্ত, অর্থাৎ জেলা শহরগুলো, উপজেলা শহরগুলো পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করছে। কেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে স্বাস্থ্যসম্মত বিধি মেনে চলতে হবে। বাংলাদেশে বা পৃথিবীর সব জায়গায় সব কিছু কিন্তু চলাচল করেছে, একটা সার্টেন পিরিয়ড বন্ধ ছিল। যেমন মনে করেন করোনা এসছে কোভিড-19 2019-এ, সেটা বিশ্ব পরিভ্রমণে বেরিয়েছে, আমাদের দেশে কিন্তু এসছে অনেক পরে। অর্থাৎ করোনা উন্নত বিশ্বের উন্নত দেশগুলোকে বোধহয় পছন্দ করেছিল, ওদিকে মহামারী যতটা ঘাতক ছিল আমাদের এখানে ততটা ঘাতক হয়নি, আল্লাহর রহমত। হাউবার করোনা আমাদের এখানে এসছে মার্চ 2020, 17 তারিখে স্কুল কলেজ বন্ধ করে ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু বলা হলো না কতদিনের জন্য ছুটি। দেখুন আপনি, তাদেরকে যদি বলে দেওয়া হতো যে এই ছুটিগুলি প্রলং করবে, তারা হয়তো ল্যাপটপ, ট্যাব, বইপত্র, নোটবুক নিয়ে চলে যেত, তারা উৎসুক মুখর হয়ে বাড়িতে চলে গিয়েছিল হয়তো বা সপ্তাহখানেকের জন্য। কিন্তু দেখুন, এই 17ই মার্চের ছুটিটা বাড়তে থাকলো, প্রথম 60 days, তারপর আস্তে 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 আজ অবধি তারা ছুটিতেই রয়েছে। এখন আমি করোনা কি, একটু ইন্টারাপ্ট করি, করোনা কি তাহলে আপনাকে বার্তা দিচ্ছে আমি আজকে চলে যাব, কালকে চলে যাব, সেই ছুটিটা কিভাবে করবে সেটা? লেটস টক অ্যাবাউট ইট। হ্যাঁ, করোনা বার্তা দিচ্ছে না তাও আপনি বলতে পারছেন না, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনার প্রত্যেকটা মুভমেন্টকেই তারা ডিটেক্ট করছে এবং তারা আপনাকে সেগুলি বলছে। দিনে দিনে তো মিউটেশন চেঞ্জ হচ্ছে, বাড়ছে, সায়েন্টিফিক্যালি হচ্ছে, কিন্তু দেখুন বলা হচ্ছে যে স্বাস্থ্যসম্মতভাবে চলতে হবে এবং স্বাস্থ্যসম্মত বিধি মেনে আপনি অফিস, আদালত, ব্যাংক সব কিছু খুলেছেন, ডিস্টেন্স মেনটেন করে হাইজেনিক্যালি সব কিছু করেছেন, কিন্তু শিক্ষার্থীদের জন্য কোনো রকম কিছু বলা হলো না। 7ই অক্টোবর 2020 এসে গভর্নমেন্ট অ্যানাউন্স করলো যে তাদেরকে অটো পাস দেওয়া হবে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আমরা 1971-এ 9 মাসের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই সময় 1972-তে অটো প্রমোশন, অটো পাস দেওয়া হয়নি, পরীক্ষা নেওয়া হয়েছিল কনডেন্স সিলেবাসে। 1971-এর যতগুলি পাবলিক এক্সামিনেশন ছিল, স্টার্টিং ফ্রম এসএসসি টু মাস্টার ডিগ্রি, প্রত্যেকটি পরীক্ষাকে তারা নিয়ে আসছে 1972-তে, সেই সময়কার গভর্নমেন্ট। তো 1972-তে প্রত্যেকটা 2টি করে সেশন হলো, 1971-এরটা, 72-টা। সেখান থেকে আমরা দেখেছি যে এসএসসি এইচএসসি পরীক্ষা 300 নম্বর হয়েছিল কনডেন্স সিলেবাসে। সেই 300 নম্বর পরীক্ষা হওয়ার পরে পরীক্ষা হয়েছে, রেজাল্ট হয়েছে, এইভাবে মানে বাম্পার ফলন হয়নি, অটো পাশে বাম্পার ফলন হয়নি, এটা আপনি মনে রাখতে হবে। সেই জায়গাতে দেখা গেল যে 1975-76 এসে, আমি ভিসি সাহেবের কথা বলছি, উনি নিজেই দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে 2টি সেশনকে একত্র করতে হয়েছিল, সেশন জট। ইট টুকস মোর দেন 2 decades আমাদের এই সেশন জট ভেঙে রেগুলার শিক্ষা ব্যবস্থা হওয়া।
এখন এই যে ঢাকা ইউনিভার্সিটি হতে শুরু করে সারা বাংলাদেশে 1971-এর এই জিনিসটাকে আমরা মিসলিডেড ইনফরমেশন দিয়ে যে কাজটা করেছিলাম সেই রেজাল্ট আমরা পেয়েছি। কি হয়েছে আপনি জানেন? নকলের প্রাদুর্ভাব হয়েছে, লেখাপড়ার ধস নেমেছে। এই লেখাপড়া ধস নকল হতে সব কিছু গাইড, নোটবুক সব কিছু থেকে ফিরে আসতে আসতে 3 যুগ পার হয়ে গেল। 3 যুগ পরে যে করোনা আসছে, করোনা আমার বিশ্বাস ছিল ইট শুড ওয়ার্ক লাইক এ ক্যাটালিস্ট, অর্থাৎ অনুঘটক হিসেবে কাজ করবে। দেখুন, আমরা মহাসাগরে সাবমেরিন নিচ্ছি, আমরা আকাশে স্যাটেলাইট নিচ্ছি, আমরা লিড এবং লগ, আমরা উন্নত বিশ্বকে ফলো করছি। আমাদের দেশ থেকে শিক্ষার্থীরা উন্নত দেশে যাচ্ছে, হাব দেশগুলো, আমাদের এডুকেশনাল হাব, ইন্ডিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা অ্যান্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই সমস্ত জায়গাগুলোতেই আমাদের স্টুডেন্টরা কম্পিট করছে এবং উই ফিল প্রাউড অফ দ্যাট। আমাদের স্টুডেন্টরা সেখানে দে আর ডুইং গ্রেট এবং তারা খুবই ভালো করছে। এই স্টুডেন্টদেরকে আজকে আপনি হঠাৎ করে অটোপাস দিলেন। অটোপাস ওদের শুনতে খারাপ লাগে, বাট গভর্নমেন্টের নেগলিজেন্সের কারণে আমি যদি এখন আপনাকে বলি উই সিট টুগেদার, নাও ইজ এ করোনা টাইম, আরন্ট ইউ সিটিং টুগেদার? আমরা কি একসাথে বসিনি? হাউ ডিড ইউ সিট টুগেদার? স্বাস্থ্যবিধি মেনেই তো। তাহলে আপনাদের করোনা কালের সম্বন্ধে প্রাইমারি স্কুল হতে শুরু করে, মাদ্রাসা হতে শুরু করে, কলেজ হতে শুরু করে প্রত্যেকটি ইনস্টিটিউশন বন্ধ ছিল, ক্লিয়ার? এবং প্রত্যেকটি শিক্ষক তার করোনার জন্য ছুটিতে ছিলেন। আপনি তো পারতেন এক বেঞ্চে একজনকে দিয়ে উপকেন্দ্র বাড়িয়ে আপনি পরীক্ষাটা নিতে। ওই যে সচিব সাহেব বললেন, দে ওয়ার প্রিপেয়ার্ড ফর দ্য এক্সামিনেশন। 17 তারিখে তাদের ছুটি ঘোষণা করলো, এপ্রিলের 1 তারিখে করোনা এপ্রিল 1 তারিখে ওদের পরীক্ষা ছিল। তাহলে তাদের প্রিপারেশন থাকার পরে আপনি যখন অফিস আদালত ছুটি দিয়ে ক্রমান্বয়ে আপনি দিতে শুরু করলেন, এবং বড় বড় বক্তৃতাও শুনলাম আমরা করোনার চেয়ে শক্তিশালী, এবং আল্লাহর রহমতে করোনা আমাদের যে কোনো কারণে আমাদের ইফেক্টটা কম হয়েছে। আমরা কিন্তু কখনো চিন্তা করলাম না যে এই ছেলে মেয়েদেরকে আমরা পরীক্ষা নিতে পারতাম না, নিয়ে আমরা করলাম কি অটোপাস দিয়ে দিলাম। এখন দেখুন, আপনি যদি যে কোনো মেথডে যান, স্ট্যাটিস্টিক্যালি আপনি যদি মনে করেন টাইম সিরিজ ফরকাস্টিং মেথডে যান, তাহলে আপনার 2017, 18, 19 3 বছরের যদি অ্যানালাইসিস করেন, তো ম্যাক্সিমাম জিপিএ এ প্লাস এবার হতে পারে 65,000। 2019-এ পেয়েছিল 47,000 জিপিএ এ প্লাস। আপনি এখন জিপিএ প্লাস দিয়েছেন কত? 1,62,000। তার মধ্যে আপনি 396 স্টুডেন্ট তারা সাবজেক্ট চেঞ্জ করার জন্য রোড ম্যাপিং হওয়ার মানে সাবজেক্ট ম্যাপিং হওয়ার কারণে তারা পায়নি। তাহলে এই যে আপনি ইভ্যালুয়েশন করলেন, এই মেথডটা টোটালি রং ছিল। রং না হলে আপনি কোন মেথডে 65,000 ম্যাক্সিমাম হতে পারে, 1,62,000 দিলেন। এই যে আপনি করোনাকালীন অটোপাস দিয়ে একটা জেনারেশনকে দিলেন, আমি শেষ করে দিচ্ছি। এটাকে অটোপাস কেন বলবো? আমরা তো দুটি ফলাফলের মূল্যায়ন করেই করছে, কেন অটোপাস বলবো? তাদের অর্জিত ফলাফল যেটা ভিসি সাহেব বলেছেন, আমরা তো সেটাকে যদি সমর্থন করি তাতে সমস্যা কোথায়? তারা তো জিএসসি বা তাদের ওই সমমানের দুটো পরীক্ষা তো আমরা যোগ করে সেখানে করছি, কর করে করছি। আমাকে হাসা ছাড়া কোনো বিকল্প নেই। আমি ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রিতে ভর্তি হয়েছিলাম বলে আপনি কি আমার অনার্স সার্টিফিকেট দিয়ে দেবেন? হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট? এটা হতে পারে না, ইট ক্যানট বি। পরীক্ষার বিকল্প কোনো কিছু। তাহলে উনি কেন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করাচ্ছেন না এখন? ওয়াই? ক্যান ইউ আনসার মি দ্য কোশ্চেন? নো। তাহলে আপনি কেন পরীক্ষা নিচ্ছেন? এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে করছে। সেম সিচুয়েশন ওয়াজ দেয়ার। কোথায় কি ছিল? আমরা তো ডিস্টেন্স নিয়ে সব কাজ করেছি। কোন সেক্টরটা বন্ধ ছিল? ক্যান ইউ আনসার মি দ্যাট কোশ্চেন? আর আপনার হাইজিনিক্যালি এবং ডিস্টেন্স মেনটেন করে পরীক্ষা নেওয়ার মতো অবস্থা বাংলাদেশে ছিল। আমি বলেছি প্রাইমারি স্কুল হতে ইউনিভার্সিটির মধ্যে প্রত্যেক ইনস্টিটিউশন বন্ধ ছিল। এখনও তো করোনা যায়নি, কিন্তু তারপরে যদি আপনি আসেন করোনা ইফেক্টটা কোথায়? 18 years old and below 18 years old করোনা ইফেক্ট হচ্ছে 0.02, আর ভ্যাকসিন টেস্টিংও তো 18 years old কে দেওয়া হয়নি। বলছেন যে ওদের ইমিউনিটি অনেক ছিল, সুতরাং তাদের পরীক্ষা নিলে আমরা জনাব ইসলাম ভিলু আপনার কাছে আসবো। স্যার, আপনি আমাদের সাথে রয়েছেন, আমরা একটুখানি শিক্ষার্থী বন্ধু দুজন আমাদের সাথে রয়েছে। আমি সানজিদা হক, তুমি কি মনে করো যে এবার যে পরীক্ষাটা হয়ে গেল সেটি শিক্ষার্থীদের অর্জিত ফলাফলের মূল্যায়ন আমরা বলছি, আবার জনাব এসরানুক মিলন ভাই তিনি বলছেন যে এটি আসলে অটোপাস এবং এটি কোনোভাবেই তিনি সমর্থন করছেন না। আমাদের আজকের অতিথি নজরুল ইসলাম খান, সাবেক শিক্ষা সচিব, তিনিও কিন্তু বলছেন যে এটার একটা বিকল্প পন্থা তৈরি করাই ভালো ছিল, পরীক্ষা দিতে পারলেই হয়তো ভালো হতো। তোমার মূল্যায়নকে যদি তুমি সরাসরি এই পরীক্ষার্থী ছিলা এবং আজকে তুমিও জিপিএ 5 পেয়েছো এবং তুমিও পাস করেছো, তোমার মূল্যায়নটা কি? জি, আমি মনে করি যে পরীক্ষাটা হলেই হয়তো ভালো হতো, কারণ আমাদের যে প্রিপারেশন ছিল বিকম নিসানুন স্কুল অ্যান্ড কলেজে থাকার কারণে প্রিপারেশনটা আগের চেয়ে ভালো ছিল।
তো পরীক্ষাটা হলে আমাদের গায়ে যে অটো পাস, যদিও সেটা আমাদের এসএসসি প্লাস আগের পরীক্ষার গড়ের বেসিসে করা হয়েছে, কিন্তু সব জায়গা থেকে আমরা সেই মূল্যায়নটা পাই না। আমাদেরকে এটা শুনতে হয় যে আমরা অটো পাস করে এসেছি, অনেক কটু কথাও শুনতে হয়। যদি হচ্ছে এটার না করে যদি পরীক্ষাটা মার্কস কমিয়ে বা অনলাইনে বা যে কোনো ভাবে যদি পরীক্ষাটা নেওয়া যেত, তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য সেটা ভালো হতো। এই পরবর্তীতে যে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি সহ আরো অনেক চাকরি পর্যন্ত কিন্তু আমাদের এটা শুনতেই হবে যে আমরা অটো পাস হয়েছি, আমরা এইচএসসি তে অটো পাস পেয়েছি। তো আমার মনে হয় যে পরীক্ষাটা হলেই হয়তো ভালো জি হতো। সঞ্জিতা, তুমি থাকবে আমাদের সাথে। নাজমুল ইসলাম শিহান মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল, এবারে সে পাশ করেছে, তোমার মূল্যায়ন কি? আসলে আমরা বর্তমানে এইচএসসি পাস করেছি, অটো পাস হিসেবে বলা হচ্ছে। আমারও যে একই মতামত যে আমরা গত দুটো পরীক্ষায় জিএসসি এবং এসএসসি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়ে তারপর আমরা এই পর্যায়ে এসেছি। এরপরে আমরা এসেছি টেস্ট পরীক্ষা দিতে হয়েছে আমাদেরকে, প্রি টেস্ট পরীক্ষা দিয়েছে, তাতে উত্তীর্ণ হয়ে আমরা যেহেতু একটা পরীক্ষাটা দিয়েছি, আমাদের এরপরে আসলে প্রিপারেশনের পর আরো সময় পেয়েছি। সেই সময়টাতে সকলেরই প্রিপারেশনটা আমাদের আসলে বেটার হয়েছে। সেই বেটার জায়গা থেকে আমরা আসলে যদি পরীক্ষাটা দিতে পারতাম, হয়তো সেটা আমরা আসলে যেটা ফলাফলটা আসতো, যেটা আসুক না কেন, সেটা আসলে উত্তম হতো বা মর্যাদা পেত বেশি। সেদিক থেকে মনে বলা যায় যে পরীক্ষাটা হলে বেটার হতো যদি পূর্ববর্তী সময়ের ভিতরে নেওয়া যেত, যে আমাদের সেশন জট না পড়ে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেটা হয়নি। কিন্তু তবুও আমরা আসলে বর্তমানে সময়ের প্রেক্ষিতে যেহেতু হয়নি, আমরা চাবো যে এটার মর্যাদাটা সবাই যেন দেন। জি নিশ্চয়ই এটা মর্যাদা সবাই দেওয়া উচিত, কারণ একটা বিশেষ পরিস্থিতির কারণের জন্য হয়তো বা এবার সেই ধরনের একটা ফলাফলের চিন্তা ভাবনা করা হয়েছে। আমরা একটু যুক্ত করার চেষ্টা করব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদকে আমরা একটু যুক্ত করার চেষ্টা করব। আমরা ততক্ষণে একটু আমরা আমাদের স্টুডিও অতিথি আনম ইসলাম, আপনি আপনার কথা শেষ করতে পারেননি। এই একটা ব্যাচ কিন্তু 10 বছরের একটা টাইম ফ্রেমে আছে। এখন ধরুন আপনি অটো পাসে জিপিএ প্লাস পেয়েছেন, আমি নেক্সট ইয়ারে এসে আমি অটো পাস হয়নি, জিপিএ প্লাস পাইনি, কিন্তু আই এম কম্পিটিং উইথ ইউ এভরি ডে। আপনি পাবলিক সার্ভিস কমিশন বলেন, জবে বলেন, সব জায়গায় করছি। এই যে একটি বিরাট ভূমিকা রয়েছে। আসুন আরেকটি বিষয়, আমরা বিদেশ যাচ্ছি, ইন্টারমিডিয়েট পরে আমাদের দেশ থেকে হাজার হাজার ছেলে মেয়ে বাইরে চলে যাচ্ছে। তাদের এই ভ্যালুয়েশন প্রসেসটা কি? থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি দেখেন ও লেভেল, এ লেভেল প্রত্যেকে পরীক্ষার ব্যবস্থা করলো। একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রয়ে গেছে, জিআরই গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন রয়ে গেছে, জিম্যাট রয়ে গেছে, সেট রয়ে গেছে, এলসেট রয়ে গেছে। এই যে পরীক্ষাগুলো প্রত্যেকটা একটা মানদণ্ড রয়েছে। উইদাউট এনি সেক্ষেত্রে একটা জায়গাা মানুষের জীবন বড় না পরীক্ষাটা বড়, কোনটাকে আপনি বেশি মূল্যায়ন করবেন? না না, আজকে জীবন থেকে কিন্তু যখন এই পরীক্ষাটা ছিল এটা 10 মাস আগে, সেই 10 মাস আগে সিচুয়েশন এবং পরবর্তীতে ধাপে ধাপে আপনি বলছিলেন কেন এত ছুটি বৃদ্ধি করা হলো, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কেউ তো বলতে পারছে না যে আসলে কি হবে। আপনি ইফ ইউ ফেস রিয়েলিটি, তাহলে দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা মাত্র রেজাল্ট দিলাম, গভর্নমেন্ট ওয়াজ নট প্রিপেয়ার্ড। এই যে 1961-এর যে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি বোর্ডের এডুকেশন যে ল ছিল, সেটা তো তারা জানতেন। তারা এইটা যদি চেঞ্জ করতেন আগেই পার্লামেন্টে নিয়ে, তাহলে রেজাল্টটা তো ডিসেম্বরে আগেও হতো। এই যে এখন গড়িমসি করতে করতে রেজাল্টও পিছিয়ে গেল, উই আর ইন দ্য সেম। যেটা সচিব সাহেব বললেন, আমরা সামহাও কনডেন্স হোক, শর্ট হোক, যে কোনোভাবেই একটা পরীক্ষার বিকল্প তো কিছু হতে পারে না। আপনি যে এই যে কোর্স সাবজেক্টগুলিতে এখন ইউনিভার্সিটিতে পরীক্ষা নেবেন, এই পরীক্ষাটিকে আপনি বলে দেন দিস ইজ এ ইন্টারমিডিয়েট রেজাল্ট, দিস ইজ ইউর সার্টিফিকেট, দিস ইজ ইউর মার্কশিট, এটাই বলতে পারেন না কেন আপনি? তাহলে তো হতো নিচ্ছেন তো পরীক্ষা, সেটাকে আপনি বলে দেন কোর্স সাবজেক্টগুলোকে। তার মানে সামহাও ইউ হ্যাভ টু টেক এক্সাম। আপনি অটো করে 162,000-কে জিপিএ প্লাস দিয়ে দিলেন। এই যে একটা অসম প্রতিযোগিতা, এই যে বৈষম্য এটা তৈরি করলেন, এটা তো দেখুন 1947-এ কী হয়েছিল, পার্টিশন গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করেছিল। 1962-তে শরীফ কমিশনের সময় কী হয়েছিল, ডিগ্রি যখন 3 ইয়ার্স কোর্স করেছিল তখন একটা হয়েছিল। সেগুলিকে ফেলে আমরা নিজেরা উই আর ফেসিং দ্য সেম মিউজিক যে 1972 আমরা কনডেন্স সিলেবাসের নকলের প্রাদুর্ভাব ঘটেছিল। ইউ নো দ্যাট। এখন আমরা সব কিছু জেনে আবার নতুনভাবে আমরা নতুন একটা প্যান্ডোর বক্স ওপেন করলাম এবং তাদেরকে ক্রিটিসাইজের মধ্যে ফেলে দিলাম। দে ওয়ান্ট টু বি এডুকেটেড, দে স্টাডিড হার্ড। এটি আসলে শিক্ষার্থীদের তো তাদের কোনো দোষ নেই, তারা ক্রিটিসাইজে পড়ে গিয়েছে, এটি আমাদের দোষ না, এটা মোটেও না, তাদের দোষ না। কিন্তু এখন দেখেন, এখন যে এসএসসি পরীক্ষার্থীরা বলছে আমাদেরকে অটো পাস দিতে হবে, র্যাশনালি আপনি লজিক্যালি তারা লেখাপড়া করতে পারেনি, এখন তাদের ডিমান্ড তো এদের চেয়ে বেশি।
হোয়াট উড ইউ ডু? আপনি কি তাদেরকে অটোপাস দিবেন? নজরুল ইসলাম খান শুনছিলাম, এবং দুজন শিক্ষার্থী কিন্তু বললো, তারা কিন্তু দুই পক্ষ মিলিয়েই বললো যে পরীক্ষা দিতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু পরিস্থিতির বিবেচনায় সেই পরীক্ষা দেওয়াটা আসলে কতখানি যৌক্তিক ছিল, দেওয়া সম্ভব হচ্ছিল কিনা। আপনি বলছিলেন ক্লাস্টার করে যদি করা যেত এবং একটু উপকেন্দ্র, বোধহয় মিলন ভাই বলছিলেন উপকেন্দ্র বাড়িয়ে করা যেত, আসলে এটা কতখানি উত্তম পন্থা হতো, যেটি খানিক আগে বলছিলেন, আবারও যদি মূল্যায়ন করেন, কারণ এটা ছাড়া কি উত্তম কোনো কিছু করার কোনো স্কোপ ছিল কিনা? আমি মনে করি যে প্রথম থেকেই বলে আসছি যে এইচএসসির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া সম্ভব ছিল, সিলেবাস কমপ্লিট। অন্যগুলোর ক্ষেত্রে সেটা হয়তো সম্ভব হতো না, কিন্তু সেটা অন্যভাবে সম্ভব হতো যদি আমরা প্রথম থেকেই লেখাপড়ার দিকে মনোযোগ দিতাম, অনলাইনে বা অফলাইনে আমরা চেষ্টা করতাম। কারণ আমরা লক্ষ্য করেছি নাজমুল ইসলাম একটা কথা বলেছে, মর্যাদার কথা বলেছে, যখন এরা এই পাশের অটো পাশের এবং অন্যরা যখন কম্পিট করতে যাবে বা সারা জীবন চাকরি করবে এক জায়গায়, প্রমোশনের প্রশ্ন আসবে, তখন কিন্তু মর্যাদার একটা বিষয় অটোমেটিক চলে আসবে। এছাড়া সঞ্জিদা বলেছে চাকরির ক্ষেত্রেও, কিন্তু চাকরির ক্ষেত্রে শুধু তো এই ব্যাচ করবে না, একই সাথে হয়তো 2-3 ব্যাচ প্রতিযোগিতায় নামবে। তখন ভাইবার ক্ষেত্রেও যদি হয়, সেখানেও কিন্তু একটা মেন্টাল বৈষম্য থাকে। পারসেপশন কিন্তু ইম্পর্টেন্ট রিয়ালিটির চেয়ে, সেটা পারসেপশন থাকবে যেটা অটোমেটিক্যালি পাস করেছে। কিন্তু আমি পরীক্ষার চেয়ে বেশি গুরুত্ব দিতে চাই যে লেখাপড়ার ব্যাপারে, সেটার পরে বেশি গুরুত্ব থাকা উচিত ছিল। তখন যদি লেখাপড়াই না হয় তাহলে পরীক্ষায় কি পাওয়া যাবে? আমার যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে আমি মার্কেটে দোকান করে তো কোনো লাভ নেই। সুতরাং সেটাই বেশি জোর দেওয়া দরকার ছিল। ওইটা জোর দিলে অটোমেটিক্যালি এটা চলে আসতো, এবং সেটা অটো পাস আসলে কোনো সময় ভালো না, কোনো সন্দেহ নেই। এখানে একটা ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে। আমি মনে করি এরা মর্যাদার ক্ষেত্রেও সাফার করবে সারা জীবন, এবং এরা চাকরি ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে ডেফিনেটলি কম বেশি বৈষম্যের শিকার হবে। আমরা এর আগে লক্ষ্য করেছি, জেনারেল এরশাদ সাহেবের সময়, এর আগে লক্ষ্য করেছি, সব সময় তাই হয়। আমাদের মতো দেশের ক্ষেত্রে, আমাদের মতো দেশে কিন্তু যোগ্যতা দক্ষতা দেখে না। তার কারণ কি, আমাদের অনেক গুরুত্বপূর্ণ মানুষ, অনেক গুরুত্বপূর্ণ পদের মানুষ, তারা তাদের ভুল স্বীকার করতে চায় না। গুরুত্বপূর্ণ পদের মানুষ, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না, তারা প্রভাবিত হয়, অনেকে দুর্নীতি করে, এবং অনেকে এমন বিষয় করে যে অন্যদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে যায়, এরকমও কাজ করে। কিন্তু তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই, তাদের ভিতরে কোনো কষ্টের কোনো লক্ষণ দেখা যায় না। কারণ এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই বিষয়টা কিন্তু আমাদের এখানে নাই। সুতরাং এখানেও ওইটা না থাকার কারণে এটা হবে। জি, যে আমরা একটু যুক্ত করেছি অধ্যাপক নেহাল আহমেদকে, চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার। প্রফেসর নেহাল, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আলোচনা আসলে খানিক আগেই যুক্ত হয়েছি। আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আনব এহসানুল মিলন সাহেব রয়েছেন, যিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, এবং একই সাথে নজরুল ইসলাম খান, সাবেক শিক্ষা সচিব, তারা দুজন রয়েছেন। আমরা দুজন শিক্ষার্থীকে এখানে যুক্ত করেছি। যে বিষয়টি এখানে আলোচনায় আসলে করছি সেটি হচ্ছে যে এটি কি শিক্ষার্থীদের অর্জিত ফলাফল মূল্যায়ন হয়েছে, নাকি না এটি অটো পাস হয়েছে, এটি কি ঠিক হয়েছে কিনা, এটি কি কোনো রকম তকমা লেগেছে কিনা ছেলে মেয়েদের গায়ে, যারা আজকে পাশ করলো তারা অটো পাসের তকমা লেগেছে কিনা, তাদের কর্মক্ষেত্রে, চাকরিতে, ভবিষ্যৎ জীবনে এই তকমাটা এক ধরনের ওদের পিছু ধাওয়া করবে কিনা, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। তো সেক্ষেত্রে আপনার মতামত এবং মূল্যায়ন কি, তারপর আমরা আবার স্টুডিওতে দুজন অতিথির সাথে আপনার সাথে যুক্ত করবো আমরা। ধন্যবাদ। আমি এমন একটা পর্যায়ে যুক্ত হয়েছি, আসলে আমার স্যার, দুজন শ্রদ্ধেয় স্যার আছেন এখানে, আমাদের প্রাক্তন শিক্ষা সচিব স্যার এবং আমাদের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়। আমি ওনাদের সব কথা শুনতে পারিনি, মাঝে মাঝে গিয়ে টেলিভিশনে দেখতে হয়েছে। তো যতটুকু আমি শুনেছি, এর ভিতরে অটো পাস এবং পাশাপাশি আমাদের প্রাক্তন মন্ত্রী মহোদয় একটা কথা বলেছেন যে এই যে আমরা রেজাল্ট দিলাম, এই প্রক্রিয়ায় বাংলাদেশই নাকি প্রথম। তো স্যার এবং আপনাদের সদয় বকর্তির জন্য জানাচ্ছি, আমরা ঢাকা শিক্ষা বোর্ড থেকে একটা পরিসংখ্যান নেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন দেশে এই করোনাকালীন সময়ে কিভাবে রেজাল্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেগুলির আমরা একটা স্টাডি করেছি, এবং স্টাডি করে দেখেছি আমাদের পার্শ্ববর্তী সার্ক কান্ট্রি যেগুলি আছে, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, ইভেন পাকিস্তান, এবং পাশাপাশি আমরা ইউরোপেরও কিছু দেশে দেখেছি, নরওয়ে, ডেনমার্কের মতো দেশ, এবং ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত আমরা দেখেছি। সেই সব দেশেও কিন্তু আমরা যে প্রক্রিয়ায় রেজাল্টটা দিয়েছি, একই প্রক্রিয়ায় তারা রেজাল্টটা দিয়েছে।
আপনারা যদি এখন তো পৃথিবী ছোট, ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন মোটামুটি একই প্রক্রিয়ায় আগের পরীক্ষার আলোকে তারা রেজাল্টগুলি দেওয়ার চেষ্টা করেছে ছাত্রদেরকে, যাতে ইয়ারটা লস না হয়। হ্যাঁ, তাদের ক্লাস অনেক দেশে হয়েছে, অনলাইনে হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে কিছু কিছু জায়গায় হয়তো অনলাইন যেতে পারেনি। কিন্তু এই ছাত্ররা যারা, এরা কিন্তু পুরোপুরি প্রস্তুত ছিল। একদম মাত্র 12 দিন আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনার কাছে, সেটি হচ্ছে যে নিশ্চয়ই আপনার কাছে আপনার যে সার্ভে বা মূল্যায়ন বা আপনার কাছে যে তথ্য রয়েছে সেটিতে আপনি কয়েকটি দেশের নাম বলেছেন, সেখানে কি আমাদের এসএসসির মতো এই ধরনের পাবলিক এক্সাম ছিল, নাকি না আমাদের 7 থেকে 8 উঠা 4 থেকে 5 উঠা? একেবারে পাবলিক এক্সাম। আপনি যদি আপনার এখান থেকে আপনি নিজে এখন সার্চ করে দেখতে পারেন, আপনি শ্রীলঙ্কা দেখেন, ইন্ডিয়া দেখেন, মালদ্বীপ দেখেন, পাকিস্তান দেখেন, সেটা কোন লেভেলের পরীক্ষা ছিল? এবং এই আমাদের এই লেভেলের পরীক্ষা। আমরা কিন্তু রীতিমতো বোর্ড থেকে আমাদের একটা গবেষণা টিম আছে বোর্ডে, বেডো, এবং তারা গবেষণা করে আমাদেরকে দিয়েছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে পূর্ববর্তী সেই গবেষণা যেটি স্পষ্ট হওয়া দরকার সেটি হচ্ছে তাদের কোন লেভেলের পরীক্ষা ছিল। এটা কি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার পরীক্ষা ছিল, নাকি না 9 থেকে 10 ওঠার পরীক্ষা ছিল, নাকি না আমাদের এসএসসি মানের পাবলিক এক্সামের পরীক্ষা ছিল? এইচএসসি মানের পাবলিক এক্সাম। আচ্ছা, এইচএসসি মানের পাবলিক এক্সাম, এবং শুধুমাত্র এইটাই না, এবং এসএসসির পরীক্ষা যেটা আমরা বলছি সেই পরীক্ষারও রেজাল্ট তারা কিন্তু একই প্রক্রিয়া দিয়েছে। জি, তো যার জন্য আমি বলছি আমাদের বাংলাদেশে এটা নতুন না, আরো অনেক দেশে কিন্তু এই কাজটা হচ্ছে এবং এখনো হয়েছে। ইভেন আমেরিকারও কিছু কিছু স্টেটে এই ভাবে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই কারণে যাতে ছাত্রদের ইয়ার লসটা, মানে তারা যাতে বসে না যায়, স্থবির হয়ে না। সেক্ষেত্রে যে জায়গাটি আমরা আপনার সাথে একটু যুক্ত করতে চাই, এই যে আমাদের শিক্ষার্থীরা বলছে এবং অনেকেও মনে করছে যে এই পাশ দিবার ফলে যে ভবিষ্যতে চাকরি ক্ষেত্রে হোক, কর্মসংস্থান ক্ষেত্রে হোক, ভর্তির ক্ষেত্রে হোক, সব জায়গায় একটা মর্যাদাহীন যে বিষয়টা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আসছেন। আজকে যখন মিষ্টির দোকানে মিষ্টি বলছিলাম, মিষ্টি কিনতে গিয়েছে, সেখানে যে একটা মিষ্টি কেনার যে উৎসব, একটা পরীক্ষার ফলাফলের যে উৎসব, সেটি কিন্তু ছিল না। সে কারণে সিলেবাস কমিয়ে আজকে এটি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়ে গিয়েছে, এবং আমরা কি কারণের জন্য সেটা নিতে পারি নাই। সেই জায়গাটার মধ্যে শিক্ষার্থীদের যে মনস্তাত্ত্বিক অবস্থাটা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যে কথাটা বললেন অটোপাস, এই কথাটাই আমার একটু আপত্তি আছে। আমি অটোপাস, আমি নিজের কোনো মূল্যায়ন করি না, আমি বলছি যারা অটোপাস বলছেন। আপনি এখানে এই অনুষ্ঠানে শব্দটা এসেছে বারবার, এই কারণে আমি বলছি। এই অনুষ্ঠানে না, এটা সারা দেশ জুড়ে আসছে, এই সারা দেশ জুড়ে এসেছে। আপনি যারা আমরা শিক্ষার সাথে যারা জড়িত, যেমন আমি ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলাম, ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে থাকাকালীন সময়ে আমাদের এই যে ঢাকা কলেজের যে ছাত্ররা ইন্টারমিডিয়েটের জন্য যে প্রিপারেশনটা নিয়েছিল, সাংঘাতিকভাবে প্রিপেয়ার ছিল। তারা টেস্ট পরীক্ষা দিয়েছে, টেস্টের পরে পাশ করার পরে আরো 3-4 মাস তারা সময় পেয়েছে, তারা মানে পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। মাত্র 12 দিন আগে হঠাৎ করে তারা জানলো তাদের পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে। এখন ওই সময় ওই পরিস্থিতিতে একটা সমস্যা কি জানেন, আজকে যদি ওই সময় সমস্ত গার্জিয়ানরা কিন্তু বলছিল স্কুল বন্ধ করে দাও, স্কুল বন্ধ করে দাও, কেন 7 দিন 8 দিন দেরি হলো, সেটার জন্য প্রচুর সমালোচনা হচ্ছিল। আবার এখন যখন স্কুল বন্ধ করে দিল ছাত্রদের কথা বিবেচনা করে, তখন কিন্তু আবার একটা পক্ষ, সেই পক্ষটি আবার বলছে কেন স্কুল খুলছে না, কেন পরীক্ষাটা নিল না। আজকে 10টা ছেলে যদি আক্রান্ত হতো, তখন কিন্তু আবার সমালোচনার তীর কিন্তু আবার যারা শিক্ষা প্রতিষ্ঠান চালনা করে তাদের দিকে যেত। আমি একটু বলছি অটোপাসের ব্যাপারে। এই ছেলে মেয়েদের প্রতি যদি অটোপাস শব্দটা ব্যবহার করা হয়, কারণ আমি বলবো যে এটা একেবারে অবিচার, কারণ তারা পুরোপুরি প্রস্তুত ছিল, তাদের তো কোনো দোষ নেই। এবং তাদেরকে এখানে কি কোনো দোষ খুঁজছেন আপনি? শিক্ষার্থীদের দোষ নেই যদি বললেন, কারো দোষ কি খুঁজে পাচ্ছেন আপনি? না, কারো দোষ আমি খুঁজে পাচ্ছি না। আমার কাছে এর চেয়ে বিকল্প, এর চেয়ে ভালো উত্তম কোন পথ কিন্তু কেউ দেখাতে পারেনি। কিভাবে আমরা পরীক্ষাটা নিতাম? অনেকেই বলছেন বাংলাদেশে পরীক্ষাটা নেওয়া সম্ভব হতো। আজকে ইউরোপ আমেরিকাতে হয়তো বা সম্ভব, তাদের একটা ক্লাসে 10 জন 15 জন 20 জনের বেশি থাকে না। কিন্তু আমাদের দেশে ঢাকা কলেজের কথা যদি বলি, একটা ক্লাসে 120 জন ছাত্র, এবং তাদেরকে যখন পরীক্ষা নিত, যত চেষ্টা আমরা করি না কেন, আমরা আশেপাশের সমস্ত স্কুল কলেজ নিল। অধ্যাপক নেহাল স্যার, আমি আপনাকে সাথে রাখছি। আমি ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী, আমরা লেকচার থিয়েটারে ক্লাস করতাম, 100-150 জন ছাত্র হয়ে যেত, সেটা নিশ্চয়ই আমার মনে আছে। আপনি থাকবেন আমাদের সাথে। আমি একটু মিলন ভাই আপনার কাছে একটু আসছি। আপনি তো শুনতে পেলেন যে কোনোভাবেই এটাকে তিনি সম্মত হচ্ছেন না, এবং তিনি বলছেন যে মর্যাদা হানি করার কোনো ঘটনা না,
এবং তিনি বলছেন এটি প্র্যাকটিস অন্যান্য জায়গাও হয়তো রয়েছে, কিন্তু তিনি কোনোভাবে মনে শিক্ষার্থীর দোষ তো আমরা কেউই বলছি না, কিন্তু তিনি প্রফেসর নেহাল কিন্তু কারো দোষ কিন্তু খুঁজে পাননি। আপনি কিন্তু একটা দোষ খুঁজে পেয়েছেন, সেই দোষটা হচ্ছে গিয়ে যে কী কারণের জন্য সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ওনার অবস্থান থেকে তো ওনাকে এইভাবেই বলতে হবে। আমরা তো ও লেভেল এ লেভেল পরীক্ষা তো বাংলাদেশে দেখেছি পরীক্ষা হয়েছে, আমেরিকাতে আমার মেয়েও পড়ালেখা করছে, আমাদের ডেইলি বেসিস কন্ট্যাক্ট হয়েছে। অ্যাসেসমেন্ট ছাড়া কোথাও কোনো সার্টিফিকেট দেওয়া হয় এই নজির পৃথিবীর কোথাও নেই। দেয়ার ইজ সাম কাইন্ড অফ অ্যাসেসমেন্ট। সচিব সাহেব এগুলি ইন ডিটেলস মেথডগুলির কথা উনি বললেন। আমরা অ্যাসেসমেন্ট ছাড়া দিয়েছি। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমি বললাম যে ম্যাক্সিমাম আপনার হতে পারতো 65,000 GPA প্লাস, সেই জায়গায় আপনি 162,000 দিয়ে দিলেন, এই প্রশ্নের জবাবটা আপনি কীভাবে দেবেন? যার মেধা নেই তাকে আপনি মেধার সার্টিফিকেট দিয়ে দিলেন। ইট ক্যানট বি। হাউ কুড ইউ ডু দ্যাট? আপনি যদি আজকে পরীক্ষা হতো, আমি বললাম তো ফোরকাস্টিং মেথডে এটা হতো না, তাহলে যার মেধা নেই তাকে আপনি মেধার সার্টিফিকেট দিয়ে দিলেন। আপনি বলছেন ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশে আমি অটো পাস বললাম না, করোনা পাস কেন হবে? ওয়াই? আর গভর্নমেন্ট যখন দেখলো যে তারা অটো পাস দিবে, তাহলে অটো পাসটা আনতে আনতে 2021-এ এখন নিয়ে আসলো। আপনি দেখুন, তাহলে এই সময়টাকে যদি তারা লিঙ্গান না করে আগে যদি রেজাল্ট দিত তাহলে একটা বিষয় ছিল, সেটাও দেয়নি। তাহলে কি করতে পারতো? পরীক্ষা কি এখন নেওয়া যেত না? এখন দেখুন প্রত্যেকটি পরীক্ষা নিলে আবার পরীক্ষার রেজাল্ট দিতে হতো, আবার সময় লাগতো। আমি আপনাকে জিজ্ঞেস করি, তাহলে যদি আজকে এক বছর তো শিক্ষার্থী লস হয়ে যেত। আমি তাহলে আপনাকে জিজ্ঞেস করি, এসএসসি পরীক্ষার্থীরা কি করবেন? ইউ আনসার মি দ্যাট কোশ্চেন নাও। তারা ক্লাস করেনি, স্কুলে যায়নি, তাদের ডেট চলে আসছে ফেব্রুয়ারি, তো আপনি তাদেরকে অটোপাস দিতে বাধ্য। আপনি এই রেশনালি যদি আপনি চিন্তা করেন, তারা পড়েছে, আমাদের শক্তি সঞ্চয় হয়েছে, আমরা করোনা মোকাবেলা করবার জন্য আমাদের অনেক জ্ঞান অর্জিত হয়েছে। এবং আপনাকে প্রশ্ন করছি, তাহলে আপনি এসএসসি-তে অটো পাস দিবেন না কেন? মেডিকেল স্টুডেন্টরা পর্যন্ত অটো পাস চেয়েছে। ক্যান ইউ ইমাজিন যে আপনি মেডিকেল স্টুডেন্টরা তারা যদি না পড়ে পাস নিয়ে যদি তারা ট্রিটমেন্টে যায়, তাহলে কি হবে? রোগী তো মারাই যাবে। আপনি শিক্ষাকে কখনো অটো বা ডিজিটাল দিতে পারেন। প্রফেসর নেহাল, একটু আপনার কাছে একটুখানি আসি। শ্রদ্ধেয় স্যার আপনি আছেন, আমি আমার কলেজের প্রিন্সিপাল স্যার ছিলেন আপনি, তো আমি সেই জায়গায় যেটি বললেন আনম হেসরত মিলন এবং আমাদের প্রাক্তন সচিব স্যার ওইখানে আছেন, সেটি হচ্ছে যে এই যে মেধা নেই, মেধার সার্টিফিকেট আমরা দিয়ে দিলাম, এইটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যে আমরা যে প্রক্রিয়া গিয়েছি, এটা আমি একটু আগে বলেছি, এই একই প্রক্রিয়া কিন্তু বিভিন্ন দেশে ফলো করা হয়েছে। সেটা ঠিক আছে, সেটা নিয়ে আমি কোনো মেধা নেই, মেধা সার্টিফিকেট দেওয়ার কথা বলা হচ্ছে। কি হবে যে এই প্রক্রিয়াটা কি হবে, সেটার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি করা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে, বুয়েট থেকে, এবং বিভিন্ন ইউনিভার্সিটির বিশেষজ্ঞ যারা আছেন এবং আইসিটি বিশেষজ্ঞ যারা আছেন, পরিসংখ্যানবিদ যারা আছেন, তাদেরকে নিয়ে একটা কমিটি করা হয়েছিল এবং তারা একটা স্ট্যান্ডার্ডাইজেশন পদ্ধতি দিয়েছেন। এবং সেই স্ট্যান্ডার্ডাইজেশন পদ্ধতিতে আমরা যেটা বলেছি যে আমরা পূর্বতন রেজাল্টের আলোকে দিচ্ছি। এখন আপনি জানেন, আমরা আমাদের প্রাক্তন মন্ত্রী মহোদয় যেটা বললেন অবশ্যই সত্য, যে নর্মালি এইচএসসি-তে এত GPA 5 পেত না নর্মাল পরীক্ষাতে, সেটা আমরাও মানি। কিন্তু আমরা যেহেতু বলছি যে এখন তো আমাদের কোনো মান নেই, আমাদেরকে একটা পরিসংখ্যানের ভিত্তিতে দিতে হচ্ছে এবং পূর্বতন রেজাল্টের ভিত্তিতে। নর্মালি জেএসসি এবং এসএসসি-তে সাধারণত GPA 5 বেশি পায়, যেহেতু বেশি পায় এবং ইন্টারমিডিয়েটে সেটা কমে যায়, অনেক কমে যায়। যদি পরীক্ষা হতো অনেক কমে যেত, কিন্তু আমাদের হাতে তো কোনো পথ নেই, আমাদেরকে তো ওই রেজাল্টের আলোকে দিতে হচ্ছে, ওইটার সাথে 25% 75% আমাদের দিয়ে নাম্বারটা দিতে হয়েছে। স্বাভাবিকভাবে GPA 5 বেশি পেয়ে গেছে। এবং আমি একটা মনে করি যে যারা মেধাবী, সত্যিকারের মেধাবী, ইউনিভার্সিটিগুলি, বুয়েট, মেডিকেল, সেখানে তো তারা পরীক্ষা দিয়ে আবার মানে তাদের স্থানে যেতে হবে, তাহলে তো সেখানে কিন্তু একটা ছাঁকনি হয়ে যাবে। কাজে তারা GPA 5 পেয়েছে বলে আমার মনে হয় না যে এটা খুব বেশি অন্যায় হয়ে গেছে। বরঞ্চ এই বাচ্চা ছেলে মেয়েরা যারা একটা দীর্ঘদিন বাসায় আবদ্ধ থেকে মানসিক যন্ত্রণায় ভুগছিল, আমি আপনি গার্জিয়ান হিসাবে আমাদের সবচেয়ে বেশি দেখা দরকার এই ছাত্রদের রেজাল্ট, পরীক্ষা, পড়াশোনা, তার চেয়ে বেশি যে ক্ষতিটা হয়ে গেছে তাদের মানসিক যন্ত্রণা। অভিভাবক এবং শিক্ষার্থীর মধ্যে এই সাইকোলজিক্যাল দিকটা বিবেচনা করে তাদেরকে অন্তত আমরা মুক্ত করতে পেরেছি, তারা অন্তত জানতে পেরেছে, তারা পাস করেছে। আমি সমর্থন করি, তারা মুক্ত হয়েছে এবং অভিভাবকরা স্বস্তি হয়েছে। শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের যে
টেনশন ছিল, ট্রমাটাইজ ছিল, সেটা হয়তো মুক্তি ঘটেছে। আমি শিক্ষার্থী এখানে রয়েছে, আমি একটু সঞ্জিতা তোমার কাছে একটুখানি আসি। আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক নেহাল আহমেদ স্যার আছেন এবং স্টুডিওর অতিথি আছেন। এই যে মেধা নেই, মেধার মূল্যায়নের কথা বলা হচ্ছে, এই যে তুমি বলেছো কিছুক্ষণ আগে যে তোমার ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে, এই কর্মসংস্থানের ক্ষেত্রে এই তকমাটা লেগে থাকবে, তো তুমি একেবারেই এখন এই পর্যায়ে ভর্তির জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করছো। ভর্তি কি তুমি কোথায় হতে পারবা কি পারবা না সেটি তুমি নিজে এখনো নিশ্চিত নয়, তুমি তাহলে কি পরিকল্পনা গ্রহণ করছো, কি হতে পারে, তোমার মূল্যায়ন কি? জি, আমার মতে অন্যান্য বার যেরকম হয় যে এসএসসি প্লাস এইচএসসি দুটোর গড়ের বেসিসে একটা অনেক মার্কস ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু পরীক্ষার পাশাপাশি যোগ হয়। সেখানে যখন একটা দীর্ঘ সময় পাওয়ার কারণে আমরা যারা এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, এখন এইচএসসি পরীক্ষার প্রিপারেশন কিন্তু আমরা দীর্ঘ সময় নিয়েছি, এপ্রিল পর্যন্ত এই যে ওটা সীমাবদ্ধ ছিল এমনটা নয়। যেদিন ডিক্লেয়ার দিল যে পরীক্ষা হবে না, এর আগ পর্যন্ত আমরা ওটা প্রিপারেশন নিয়েছি। এরপরে যখন থেকে আমরা কি বলে এটাকে, যখন থেকে আমরা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী ছিল, যারা কলেজে ওইরকম এফোর্ট দেয়নি বা ওদের ইচ্ছা ছিল না, তারাও কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা যে 2 বছর পড়াশোনা করেছি, আমাদের সাথে কম্পিটিশন দেওয়ার মতো অ্যাবিলিটি তাদের হয়ে গেছে। সেটা আমাদের জন্য একটা মানে এটা তো ভালো, এটা তো সে তো নিজকে প্রিপেয়ার করে ফেলে, এটা তো খারাপের কিছু না সঞ্জিতা। আমাদের জন্য তো এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় না, কারণ আমরা 2 বছর পড়াশোনা করে আসছি। আমাদের 2 বছরের যে কষ্ট, যে স্ট্রাগলটা আমরা করছি কলেজ লাইফে, সেইটার তো কোনো রকমের কোনো মূল্যায়ন হয়নি। সে পূর্ববর্তী ফলাফলের বেসিসে আমাদেরকে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের চাকরি পর্যন্ত দেখা যাবে যে আমাদেরকে বলা হবে যে আমরা পূর্ববর্তী রেজাল্টের বেসিসে আসছি, আমাদের যোগ্যতাটা কম্পারেটিভলি অন্যান্য ব্যাচের তুলনায় কম, সেটা বলা হতে পারে। যে সঞ্জিতা তুমি থাকবা, শিহান তুমি কি একটু বলবা যে 1 মিনিটে তোমার মূল্যায়ন কি? এখন যেটি আমরা অধ্যাপক নেহাল আহমেদ স্যারের কাছ থেকে শুনলাম, তিনি বললেন যে বিভিন্ন দেশে পৃথিবী সেখানে রয়েছে এবং তোমাদের তো সুযোগ রয়েছে, এখন তোমরা ভর্তি পরীক্ষা যারা দিবা সেখানে মেধার মূল্যায়ন হওয়ার একটা সুযোগ রয়েছে, তো তুমি কিভাবে দেখছো? আসলে যেহেতু আমরা করোনা প্যান্ডেমিকের কারণে আমাদের এই সিদ্ধান্ত এসেছে, আর সেটা আমাদের এখন যেটা সিদ্ধান্ত এসেছে সেটা আমরা আসলে বদলে ফেলতে পারছি না। তো সামনে আমাদের অ্যাডমিশন রয়েছে, তারপর অ্যাডমিশনের পর আমরা ভার্সিটিতে উঠবো, ভার্সিটির পরে আমাদের সামনে আরো লাইফ, যেটা পড়াশোনার লাইফও আছে, এবং তারপর আমাদের চাকরির জীবনে। সেক্ষেত্রে আমরা সেখানে আমাদের প্রত্যেকটি পর্যায়ে আমাদের পরীক্ষার সুযোগ থাকবে, যেখানে আমরা নিজেদের মেধা যাচাইয়ের মাধ্যমে এগিয়ে যেতে পারবো বা চান্স পাবো। যেমন বর্তমান এবছরে দেখা যাচ্ছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে যে আমাদের যে জিপিএ এর উপর যে মার্কসটা সেটা কমিয়ে আনা হয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ভালো দিক পেয়েছি আমরা, যে আমাদের যে অ্যাডমিশন টাইমটা যে মেইন যে প্রিপারেশনটা নিচ্ছি, যেটা আমরা পড়ছি সেটাই আমরা হচ্ছে খাতায় ইমপ্লিমেন্ট করতে পারছি। এর মাধ্যমে আমরা কিন্তু আসলে যে মেধার যাচাইটা হবে যে কে আসলে যোগ্য কে যোগ্য না। সেজন্য আমি মনে করি যে এখনো একটা জায়গা রয়েছে যে আমরা যে একটা পরীক্ষা দিয়ে, যেহেতু আমাদের জিপিএর মার্কসটা অতটা এখানে ইফেক্ট ফেলছেন না, সেহেতু আমরা যেহেতু সম্পূর্ণ আমি পরিষ্কার হয়েছে। আমি নজরুল ইসলাম খান স্যার আপনার কাছে আসবো। আমি অধ্যাপক নালে একটা ছোট্ট প্রশ্ন করে আপনার কাছে আমি নজরুল ইসলাম খানের কাছে যাবো। সেটি হচ্ছে, সে বলল যে যেহেতু ভর্তি যুদ্ধের জন্য তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে এবং জিপিএ 5 পাওয়া বা না পাওয়া সেটার কোনো মূল্যায়ন এখানে করা হচ্ছে না, তো সেক্ষেত্রে তো এই ফলাফলের মূল্যটা কি হচ্ছে? তাকে তো ভর্তি পরীক্ষা দিতেই হচ্ছে এবং সেই ভর্তি পরীক্ষা তো তাকে কোনোভাবে আগের ফলাফলে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। তো এখন যদি ভর্তি পরীক্ষায়, ভর্তি যুদ্ধে তাকে কাগজে কলমে পরীক্ষায় বসতে হচ্ছে, তাহলে এই পরীক্ষার কেন করা হলো না? কেন গত বছর কি তাদের পরীক্ষার হলে বসতে হয়নি? হয়েছে। সত্যি নাম্বারের ভিত্তিতে নেওয়া হয়েছে? অবশ্যই না, নাম্বার যোগ হয়েছে, পাশাপাশি তাদেরকে কিন্তু পরীক্ষার হলে বসতে হয়েছে। পরীক্ষা তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের স্টাইলে, ঢাকা ইউনিভার্সিটি এক ধরনের পরীক্ষা নেয়, বুয়েট এক ধরনের পরীক্ষা নেয়, মেডিকেল এক ধরনের পরীক্ষা নেয়, এবং পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু সেখানে ভর্তি হতে হবে, এবং অতীতে তাই হয়েছে। কাজেই এইটাতে আমি এই যে রেজাল্টের কারণে, এবার এসএসসি এইচএসসি রেজাল্টের কারণে মেধাবীরা ঝরে পড়বে বা মেধাবীরা হারিয়ে যাবে, আমি মনে করি যে এই জিনিসটা ঠিক না। এবং একজন ছাত্রী যেটা বললেন যে খারাপ ছাত্ররা এই সময় পড়াশোনা করে কাভার করে ফেলেছে, এটা তো আরো ভালো হলো। খারাপ ছাত্র আমরা ভাববো কেন? যে ঠিক আছে, একটা সময় পেয়েছে,
যারা একটু পিছিয়ে পড়া ছাত্র ছিল তারা না একটু পড়াশোনা করে না, সেখানে আমি স্যার একটু ইন্টারাপ্ট করি, সেহেতু বোঝানোর চেষ্টা করেছি এভাবে যে 2 বছর পরে আমিও জিপিএ 5 পেলাম, কিন্তু যিনি জিপিএ 5 পাবার কথা না তিনিও জিপিএ 5 পেয়ে গিয়েছেন, সেই জায়গাটার মধ্যে সে বলছে আমার এই 2 বছরের মূল্যায়নটা কি হলো, আমি একটা ভালো স্কুল, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ভালো ছাত্র। আমি জানি সে বিকারুন্নেসার ছাত্রী, তো বিকারুন্নেসার ছাত্রী এবং সে তো মেধাবী, এবং সে এখন যখন ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট বা মেডিকেলে পরীক্ষা দিবে, এবং আমি জানি তার চেয়ে কম মেধাবী নিশ্চয়ই তাকে ছাপিয়ে যেতে পারবে না, এটাই সত্য। সে কিন্তু তার মেধার স্বাক্ষর রেখে সে তার নির্দিষ্ট স্থানে স্থান করে নিবে। তার চেয়ে যারা কম মেধাবী, কেউ জিপিএ যদি পেয়েও যায় জিপিএ 5, সে কিন্তু তার সাথে পরীক্ষায় বসে। কম মেধাবীরা কি জিপিএ পেয়েছে বলে মনে হয় আপনার কাছে? কম মেধাবী না, কম মেধাবী আমি বলছি যে জিপিএ, আপনি বললেন যে কম মেধাবীরা যদি জিপিএ পেয়েও যায়, কম মেধাবী বলছে যে নরমালি এইচএসসি তে এত জিপিএ পায় না, আমাদের প্রাক্তন মন্ত্রী মহোদয় বলেছেন, এবং এটাও সত্য, এত পেত না। যেহেতু জেএসসি এবং এসএসসি তে বেশি জিপিএ পায়, যেহেতু তাদের আলোকে আমরা রেজাল্টটা দিয়েছি, এই জন্য এত বেশি পেয়েছে, এত পেত না। জি, আমি কম মেধাবী বলছি না, এত পেত না। আমি নজরুল ইসলাম খান আপনার কাছে আসি। আমরা শুনলাম দুজন শিক্ষার্থী, আমাদের সম্মানিত চেয়ারম্যান, আমার সাবেক কলেজের শিক্ষক, এবং মিলন ভাইয়ের কথা শুনলাম। আসলে এই যে একটা মানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সকলের মধ্যেই কিন্তু একটা ভিন্ন ভিন্ন মতামত তৈরি হয়েছে। আপনিও একটা মতামতের মূল্যায়ন করেছেন, আমরা নেহাল স্যার একটা মূল্যায়ন করেছে, আমাদের প্রতিমন্ত্রী সাহেব একটা মূল্যায়ন করেছে। তো আসলে উত্তম পন্থা কি হতে পারতো, যেটি আপনি বলেছেন, সেটি কি আরেকটু যুক্ত করে কিছু বলবার সুযোগ আছে কিনা? দেখুন, উত্তম পন্থা হতো কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, ফরমেটিভ ইভ্যালুয়েশন, এবং সেটা করতে হলে অনলাইনে অফলাইনে ক্লাস নিতে হতো। এটা সম্ভব। আগের আমলে যখন ইন্টারনেট ছিল না, তখন যদি দূরশিক্ষণ সম্ভব হতো, তাহলে এখন কেন হবে না? এখন তো আরও অনেক, বেশিরভাগ জায়গায় শহরে তো অনলাইনে ছিল, সেটাই ভালো হতো। কিন্তু এখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা দুইটা শব্দ ইউজ করি, মেধাবী বা কম মেধাবী। সিরিয়াস আপত্তিকর, তার কারণ মেধাবী বলতে বোঝায় ইনহ্যারেন্ট, জেনেটিক্যালি কেউ ভালো কেউ খারাপ, এটা অত্যন্ত আপত্তিকর। আমরা যে রোল নাম্বার পাল্টাতে চাচ্ছি ফার্স্ট সেকেন্ড, তার চেয়ে বেশি বিপজ্জনক হচ্ছে মেধাবী অমেধাবী বলা। এখানে আসলে বলা উচিত, সঞ্জয়দা কিন্তু বলেছে, এখানে অগ্রসর আর পিছিয়ে পড়া এটাই বলাই ভালো। তার কারণ যারা প্রস্তুতি বেশি তারা এগিয়ে যাবে, আবার পিছিয়ে পড়া এর অর্থ বোঝায় সে যদি আরও প্রস্তুতি নেয় তাহলে এগিয়ে যেতে পারে, অগ্রসর হতে পারে। সুতরাং আমি অনেক দিন থেকে বলি, আজকেও আমি মনে করি মেধাবী অমেধাবী বলা একটা, আমি দেখেছি ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা এইভাবে বলে না, এটা ডিফারেন্টলি বলে। তো এইটা একটা কথা। আর একটা বিষয় আমি নেহাল সাহেবের সাথে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে, আমি তো আগাগোড়াই অ্যাটেন্ড করি, প্রথম থেকে আমি যা বলছি তাই বলছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি অভিভাবক এবং বড় ওনার স্কুলের এই যে বিকারুন্নেসারও টিচার এসছে এরকম অনলাইনে, তারা কিন্তু বিরোধিতা করেছে পরীক্ষার। তারা বলছে না, পরীক্ষা নেওয়া যাবে না, ক্লাস নেওয়া যাবে না, সরাসরি বিরোধিতা করতে আমি দেখেছি। এবং বেশিরভাগ ক্ষেত্রে টিচাররা প্রথম দিকে বিরোধিতা করেছে, অভিভাবকরা তাই করেছে, এবং আমি লক্ষ্য করেছি যে পরবর্তীকালে এখন বলে। সুতরাং সরকার কিন্তু, যারা সরকারে বা দায়িত্বে থাকে, তারা জনমতও একটা বিবেচনা করে। আর জনমত হচ্ছে, আমরা জানি সব সময় শিক্ষার বড় শত্রু বলে অভিভাবক। কেন? তাদের ভিন্ন ভিন্ন অপিনিয়ন থেকে তারা প্রেশার দেয় একদিকে, কিন্তু বিশেষজ্ঞ তো টিচাররাই, তাদের সেভাবে ট্রেন থাকে। আমারও মনে হয় যে আমাদের অভিভাবকরা খুব ইমোশনালি এবং অনেক ধরনের কথা বলেছে, তারা এর পক্ষে ছিল না পরীক্ষার, এখন অনেকেই বলবে। তার কারণ আমি লক্ষ্য করেছি শিক্ষা সচিব থাকাকালীন যারাই বই লেখেন, বই লেখার দায়িত্ব হয়, কিছুদিন পরে যখন সমালোচনা হয়, তারাই এসে খবরের কাগজে বলে যে না, এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি, এটা আমলারা করেছে, এটা বিশেষজ্ঞরা করেনি। এটা আমি দেখেছি, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। এবং বাংলাদেশে আরও এক্সপিরিয়েন্স আছে, যখন পকেট মেরে যখন তাকে তাড়া করে, তখন লোকের ভিতরে যে সেই চোর করে, পকেট নিজেই চোর, তার মানে ওর সাথে মিক্স আপ হয়ে যাওয়ার জন্য। এটা সব ক্ষেত্রেই বিরাজমান, একই কালচার। তো সেই অর্থে সরকার চিন্তা করে যে কোথা থেকে গেলে কম ঝামেলা হবে, বাইরের সমালোচনা হবে কি হবে না, সেই অর্থে আমি মনে করি সেই বিবেচনায় এটা নিয়েছে। এবং এটা ঠিক কোনো দেশে ওরকম পন্থা নিয়েছে, বাট মোস্ট কান্ট্রিতে এটা নেয়নি। আর আমাদের অন্য দেশে নিলেই আমাদের নিতে হবে, এটাও ঠিক না। তার কারণ সুইডেন, ডেনমার্ক আর আমাদের দেশে এক না, কিন্তু কমপ্লিট ডিফারেন্ট, তাদের এডুকেশন সিস্টেমও কমপ্লিট ডিফারেন্ট। বাস্তব জিনিসগুলো আমাদের দেশে শেখানো হয় না, লাইফ স্কিল শেখানো হয় না, ক্রিটিক্যাল থিঙ্কিং শেখানো হয় না,
ক্রিয়েশন শেখানো হয় না, আমরা একসাথে কাজ করতে শিখে না। সেই জন্য তো রাস্তার মাঝে আমরা গাড়ি থামাই, মোটরসাইকেল রাখি, রাস্তার মাঝখান দিয়ে মোটরসাইকেল দ্রুতগতির বাস ট্রাক যায় সেখানে চালাই, লজিক্যালি চিন্তা করে না প্রতিদিন কত লোক মারা যায় তারপরে। সুতরাং আমি মনে করি যে এটা জনমতের সরকার একেবারে স্ট্রেট লাইনে যেতে পারে না, সেই জন্য স্ট্রেট লাইন ছাড়াও একটা সামান্তরিকের সূত্র থাকে, অনেকগুলো ফোর্স কাজ করে সেই ফোর্স কাজ করে তার একটা গতি আছে, তার একটা ডিরেকশন আছে, সেই ডিরেকশনে যায়। আমার মনে হয় সরকার সেই দিকেই গেছেন, মানে জনমতের কথা চিন্তা করেছে, অভিভাবকদের কথা, শিক্ষকদের কেউই পরীক্ষার পক্ষে ছিল না। কিন্তু আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে আমি ওই যুক্তি আমি মনে করি এটা যদি পরীক্ষা যদি এই ক্ষেত্রে না নেওয়া হয় তাহলে কেন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে পরীক্ষা হবে? আর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের 100 মার্কের 200 মার্কের পরীক্ষায় কি সবচেয়ে সুন্দর হয় না? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কিভাবে চ্যালেঞ্জ দিলাম? মেডিকেলের পরীক্ষায় কিছু দুর্নীতি হয়েছিল কোশ্চেনে, তখন আমাকে চেয়ারম্যান করে হাইকোর্ট থেকে আরও 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার দিয়ে একটা কমিটি করে দিয়ে এসেছিল। আমরা এক্সামিন করেছি, করে দেখেছি 100 মার্কসের ভিতরে 15 মার্কসের কোশ্চেন ভুল, এবং আমরা রেকমেন্ড করেছিলাম যে এই 15 মার্কস অটোমেটিক্যালি দিয়ে দিতে হবে। তখন ভুল করেছে যারা প্রশ্ন সেট করছে মেডিকেলের প্রশ্নে এই ধরনের ভুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে অ্যাডমিশন পরীক্ষা হয়, সেখানে বিষয় ভুল তো বাদই দিলাম, কোশ্চেনের সংখ্যাই ভুল করেছে, এটা গুনার তাদের সময় হয়নি। সুতরাং তারা কি করে বলে যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলে সেটা সঠিকভাবে যাচাই করা হয়, কারা অগ্রসর কারা পিছিয়ে পড়া, মেধাবী অমেধাবী নাই বললাম সেটা। সুতরাং ওই যে ইনসিস্ট করে অনেকে, আমি জানি জাফর ইকবাল তো অনেক কথা লিখেছে কেন এই পরীক্ষা নেওয়া হয়, আমার মনে হয় সবগুলো চিন্তার অবকাশ রাখে। অধ্যাপক নেহাল অনেকগুলি বিষয়ে আপনার সাথে দ্বিমত পোষণ করেছেন, আপনি কিভাবে দেখছেন? উনি বলেছেন যে এই স্ট্যাটিস্টিক্যাল ডাটা অনুযায়ী এই জিপিএ প্লাস বেশি হয়ে গেছে। আমি যদি সেটার উত্তরে বলি, জেএসসিতে এবং এসএসসিতে জিপিএ প্লাস পাওয়া 2019-এ যে রেজাল্ট হয়েছে সেখানে 17,000 পায়নি জিপিএ প্লাস। আবার অন দ্য আদার হ্যান্ড যারা এসএসসি এবং জেএসসিতে জিপিএ প্লাস পায়নি তারা আবার নিয়ারলি 7,000 জিপিএ প্লাস পেয়েছে। এগুলি স্ট্যাটিস্টিক্সগুলি যদি আপনি ইভালুয়েট করেন তাহলে দেখতে পাবেন যে ইট ইজ এ রং অ্যাসেসমেন্ট হয়েছে। আমি তো দেখেছি ইন্ডিয়ান হাইকোর্টও এটা নিয়ে কেস কোর্টে ভার্ডিক্ট দিয়েছিল যে এসএসসি পরীক্ষা হতেই হবে। আর সচিব সাহেব যেটা বললেন, দেখুন উনি বললেন যে এখন তো আমরা ইউনিভার্সিটি পরীক্ষা নিচ্ছি, তাই না? আমি মনে করি পরীক্ষার বিকল্প পরীক্ষা হতেই হবে। আমরা যদি অন্যান্য দেশগুলিকে ফলো করি, তাদের এডুকেশন সিস্টেমটাই ডিফারেন্ট, তাদের ক্লাস অ্যাসেসমেন্ট প্রতিদিন হচ্ছে, তার টোটাল অ্যাসেসমেন্টটাকে, এটা ইংল্যান্ড হয়েছে, ইট ওয়েন্ট টু দ্য কোর্ট অলসো, যে তাদের অ্যাসেসমেন্টগুলো ক্লাস লেভেল হয়েছে, প্রিভিয়াস এক্সামিনেশনগুলো তাকে নিয়ে এসে তারা এই রেজাল্টটা ডিক্লেয়ার দিয়েছে। আমাদের অ্যাসেসমেন্টের কোনো পলিসি ছিল না। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিকে এই ব্যাপারে বলছি এই কারণেই, তারা সিদ্ধান্তহীনতায় ভুগেছে, তারা সিদ্ধান্ত নিতে পারেনি কি করবে, এবং সিদ্ধান্ত নেওয়া যেত তাদেরকে পরীক্ষা নেওয়া। এখন আমি যদি প্রস্তাব করি যে এই যে পরীক্ষাগুলো ইউনিভার্সিটি লেভেল হচ্ছে, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিই। আজকে দেখুন, আপনি আমেরিকা একটা ল স্কুলে ভর্তি হলে এলসেট আপনাকে লাগবেই, আপনি হাই স্কুলে পার হয়ে যাওয়ার পর সেট পরীক্ষা আপনাকে দিতে হবেই, আপনি গ্র্যাজুয়েট লেভেলে যেতে হলে জিমেট পরীক্ষা দিতে হবে। এগুলো হচ্ছে ধাপে ধাপে একটা ব্যারোমিটারে এটাকে ইভালুয়েট করা। আমাদের এখানে এই সিস্টেমগুলি ইন্ট্রোডিউস হচ্ছে না, কবে হবে তা জানি না। বাট আমরা কিন্তু গ্লোবাল ভিলেজে বাস করছি। আপনি যেমন বললেন ডিজিটাল বাংলাদেশ, আমিও বলি ডিজিটাল বাংলাদেশ, বাট উই আর নট। এই জায়গাগুলোতে আমাদের আপগ্রেডেড করতে হবে, সরকারের সদিচ্ছা থাকলে হবে। আমি যদি আমার চেয়ারম্যান সাহেবকে বলি যে 396 স্টুডেন্ট তারা ম্যাপিংয়ের কারণে, সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে তাদের জিপিএ প্লাস ছিল এসএসসি এবং জিএসসিতে, এই 396 স্টুডেন্টকে তারা জিপিএ প্লাস দেওয়া হয়নি। কেন? কারণ তারা যে সাবজেক্টগুলি চুজ করেছে তারা সেই সাবজেক্টগুলিতে স্পেসিফিকলি ছিল না, তারা তো সাবজেক্ট ওয়াইজ ম্যাপিং করেছে। তাহলে আজকে একটা মামলা হতে পারে কোর্টে, আমরা রিভিউ করতাম যখন একজনের রেজাল্ট খারাপ হতো তখন আমরা বোর্ডের চেয়ারম্যান সাহেব রিভিউ করতো। আজকে যাদের এই রেজাল্ট 396 স্টুডেন্টকে আপনি জোর করে তাদেরকে, যেখানে 162,000 দিলেন, 396 তারা এসএসসি এবং জিএসসিতে জিপিএস প্লাস রয়েছে, আপনার সাবজেক্ট ম্যাপিং করার কারণে তারা পায়নি। এই যে ডিসক্রিমিনেশন, এই যে ইনজাস্টিস, আপনি 396 একজন, হাউ ডু ইউ ফিল লাইক দ্যাট? তাহলে কি এটা নিয়ে শিক্ষার্থী সংক্ষুব্ধ হতে পারে মনে করেন? হয়েছে বলেই তো আমি বলছি, আই এম গিভিং ইউ দ্য ফিগারস। আচ্ছা জি, আমরা আমি জিপিএ সম্পর্কে একটু বলতে চাই
আমি বলবো সবাইকে লজিক্যালি চিন্তা করেন। সবাই যদি জিপিএ পেতো তাহলে কি সুবিধা বা কি অসুবিধা হতো? আমরা তো আশা করি যে প্রত্যেকটা ছেলে মেয়ে জিপিএ 5 পাবে, তাহলে অসুবিধা কে? পেলে তো আরও ভালো। জিপিএ কত পেলেও না পেলে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয়টা হচ্ছে লেখাপড়া কেমন হলো। যদি লেখাপড়া না হয় তাহলে জিপিএ বেশি পেলো না কম পেলেও কিছু আসে যায় না। সবাই যদি পাস করে তাহলে তো ভালো। প্রচেষ্টা থাকে আমাদের সব সময় যে 100% পাস করা, সবার প্রচেষ্টা থাকে যে 100% স্কুলে যাবে, প্রাইমারি যেমন এনরোলমেন্ট 100% হবে। আমি মনে করি জিপিএ এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না এই ভিতরে। আমরা অধ্যাপক নেহাল স্যার আপনার কাছে যদি একটুখানি আসি, আমরা 396 জন শিক্ষার্থীর যে সংক্ষুব্ধ হবার যে প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি, তো তাদের এই যে এই ক্ষতির কথা বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে কি হবে? তারা যদি কোনো কারণে আইনের আশ্রয় নিতে চায়, তারা যদি কোনো কারণে মনে করে যে আমাদের জন্য ক্ষতি হয়েছে, তো সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? তাদের জন্য ঢাকা শিক্ষা বোর্ড সহ অন্যান্য যে আরো 10টা শিক্ষা বোর্ড, টোটাল বাংলাদেশে 11টা শিক্ষা বোর্ড আছে, সব শিক্ষা বোর্ডে তাদের কিন্তু রিভিউ করার সুযোগ আছে যে কেন তারা পেল, এবং সেটা আপনারা আমাদের শ্রদ্ধেয় আগের মন্ত্রী স্যার বলেছেন যে ঘটনাটা ঘটেছে সাবজেক্ট ম্যাপিং এর কারণে, এবং এটাও সত্য। কারণ আমরা এইচএসসি রেজাল্ট দিচ্ছি, আমি একটু যদি বুঝি, আমাকে সুযোগ দেন, তাহলে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি যে এইচএসসি তে ধরেন যারা সায়েন্সের ছাত্র, তাদের 3টা সাবজেক্ট বাংলা, ইংরেজি, আইসিটি, এই 3টা সাবজেক্ট কিন্তু এসএসসি তো আছে, জেএসসি তো আছে কমন। এরপরে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্ট এসএসসি তে আছে কিন্তু জেএসসি তে কিন্তু নাই। জেএসসি তে আছে কি নৈতিক শিক্ষা, শারীরিক শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি, যে সাবজেক্টগুলির সাথে এইচএসসির কোনো রিলেশন নাই, সম্পর্ক নাই বলতে গেলে। এবং স্বাভাবিকভাবে ওই সাবজেক্টগুলিকে আমরা ম্যাপিং করার সময় সবসময় আমরা চেষ্টা করেছি যে এইচএসসির সাথে জেএসসির কোন সাবজেক্টটা মিল আছে, এবং কমন নেওয়া হয়েছে ম্যাথ এবং সায়েন্সকে। ম্যাথ এবং সায়েন্সের গড় করে অন্যান্য সায়েন্সের সাবজেক্টের সাথে যোগ করেছে। এখন আপনি বলেন যে আমরা যদি নৈতিক শিক্ষা দিয়ে একটা ছেলে 95 পেয়েছে, শারীরিক শিক্ষায় সে 90 পেয়েছে, বা গার্হস্থ্য অর্থনীতি দিয়ে সে 95 পেয়েছে, এইভাবে কিন্তু অন্য সাবজেক্টের এইসব সাবজেক্টে বেশি নাম্বার পাওয়ার কারণে জেএসসি তে তার জিপিএ 5 এসেছিল। কিন্তু বেসিক যে সাবজেক্ট যেটা এইচএসসি তে আছে, সেই সাবজেক্টগুলি সায়েন্স বা ম্যাথ, সেই সাবজেক্টগুলিতে সে কম পেয়েছিল। এবং স্বাভাবিকভাবে এইচএসসির সাথে মিলাতে গিয়ে আমরা এইচএসসির রিলেটেড সাবজেক্টকে খুঁজে বের করার চেষ্টা করেছি, যার জন্য 396 জন মিস হয়েছে। এবং এটা সত্য, 396 জনকে আমরা দিতে পারলে সবারই ভালো লাগতো, তাদেরও ভালো লাগতো। তাহলে পুনর্মূল্যায়নটা কিভাবে করবেন? এখন তো আপনি নিজেই সবকিছু ব্যাখ্যা করলেন, কিন্তু পুনর্মূল্যায়নটা স্যার কিভাবে করার সুযোগ রয়েছে, যেহেতু আপনি নিজের কাছে বিশ্লেষণ রয়েছে তাদের? এবং আরেকটা জিনিস, এই 396 জনের ভিতরে আরেকটা তথ্য দিই, এখানে বেশ কিছু ছাত্র আছে 2020-এর না, 2019-এ সে পরীক্ষা দিয়েছিল, পাশ করতে পারেনি, একটা বা দুইটা সাবজেক্ট হয়তো ফেল করেছে। ওই একটা বা দুইটা সাবজেক্টে যে ফেল করেছে, এই বছর তারা ওই ম্যাপিং এর মাধ্যমে 2টা সাবজেক্টের নাম্বার মাত্র সে পেয়েছে। সেই নাম্বার 2টা তাদের তো 2019-এর সমস্ত নাম্বারগুলি ছিল, যে 2টা সাবজেক্টে ফেল করেছিল বা একটা সাবজেক্টে ফেল করেছিল, সেই নাম্বারটাকে যোগ হয়েছে, যার জন্য ওই ছেলের তো জিপিএ 5 এমনি আগে থেকে মিস ছিল। এই ধরনের ছেলে পেলেও কিন্তু 396-এর মধ্যে আছে 2019-এর পরীক্ষার্থী, কারণ তাদের সমস্ত সাবজেক্টই পাস নাম্বার ছিল, একটা বা দুইটা সাবজেক্ট হয়তো বা সে মিস করেছিল, সেই নাম্বারটা শুধু গিয়ে তার যোগ হয়েছে, অন্যান্য নাম্বার তো তার ছিলই। মানে তার প্রতি কি অবিচার করা হয়েছে কিনা, মানে তাদের প্রতি কোনো অবিচার হয়েছে কিনা, বা তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য আর সুযোগ আছে কিনা? আর তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করার কারণ এর চেয়ে কম, মানে আমাদের তো একটা না একটা পদ্ধতিতে যেতে হতো, আমরা বিভিন্নভাবে ম্যাপিং করেছি এবং সবসময় বেশিরভাগ ছাত্রদের। সেটি ঠিক আছে, আপনি বলছেন যে এই ছাড়া কোনো পন্থা ছিল না, কিন্তু 396 শিক্ষার্থীর যে এখন অবস্থা, সেই ক্ষেত্রে যে পুনর্মূল্যায়নের কথা বলছেন, সেই জায়গায় আসলে কি হতে পারে? আপনি
দুদিকেই বিশ্লেষণ করলেন। তারা আগেই দুইটা সাবজেক্ট বা একটা সাবজেক্টে খারাপ করেছিল যে কারণে জিপিএ 5 পায়নি, কিন্তু আপনাদের ম্যাপিংয়ের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে বলে আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। তো সেই 396 জন, কিন্তু আমি বলছি যে 2019-এর পরীক্ষার্থী তারাও এখন ক্লেম করছে তাদেরকে জিপিএ 5 দিতে হবে। তাদের তো মাত্র দুইটা সাবজেক্টের নাম্বার যোগ হয়েছে, বা একটা সাবজেক্টে ফেল করেছিল, একটা সাবজেক্টের নাম্বার যোগ হয়েছে, কারণ তার তো 2019-এ অন্যান্য যে সাবজেক্টে পাস করা ছিল সেই সাবজেক্টের নাম্বার তো তার আগেই ছিল, তার সাথে একটা অথবা দুই সাবজেক্টে ফেল করলে দুইটা সাবজেক্ট। যে ছেলেটা, এবং ওই ছেলেটা হয়তো বা জেএসসি বা এইচএসসি তে জিপিএ 5 পেয়েছিল, আমরা বুঝতে পারি এইচএসসি তে পড়াশোনা সেই ছেলেটি করেনি। ওই যে স্যার যেটা বললেন, মেধাবী, আমি অমেধাবী বলতে চাচ্ছি না, একটু অনগ্রসর ছেলে হয়তো বা এইচএসসি তে পড়াশোনা কম করেছে, সেই জন্য তার রেজাল্ট খারাপ হয়েছিল, একটা সাবজেক্টে ফেল করেছিল, জিপিএ 5 তার এমনিও হতো না, সেই একটা সাবজেক্টের নাম্বার গিয়ে যোগ হয়েছে। থাকবেন আপনি আমাদের সাথে, নিশ্চয়ই আপনার কাছে অনেক বিশ্লেষণ রয়েছে, আমরা দিকে শোনার চেষ্টা করবো শেষ মুহূর্তে যদি সময় থাকে। আমি প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী এসরানুক মিলন, আপনি শুনছিলেন, এবং আমরা আসলে একটা সামারাইজ অবস্থা আসতে পারি কিনা, আমরা দোষারোপের সংস্কৃতি না করে আমরা আসলে এই মূল্যায়ন পদ্ধতিটাকে আমরা স্বাগত জানাতে পারি কিনা, আমরা কি এই মূল্যায়ন পদ্ধতি কি বলতে পারি কিনা এর চেয়ে উত্তম কোনো বিকল্প পন্থা ছিল না, আমরা কি বলতে পারি কিনা এই করোনা পাস নয় বা অটো পাস নয়, এটি হচ্ছিল গিয়ে আসলে আমাদের এই শিক্ষার্থীদের অর্জিত ফলাফলের মূল্যায়নের একটা সঠিক পন্থা। আমি বলবো যে এই হায়ার এডুকেশনের এন্ট্রান্সে এসে এই যে একটা ধাক্কা খেলো যারা উচ্চ শিক্ষার্থী হবে তাদের জন্য এটা খুব সুখকর বিষয় নয়। আমি যদি ইতিহাসে চলে যাই তাহলে 1972-তে যে কন্ডেন্স সিলেবাসে পরীক্ষা হয়েছিল, বা এখন যে এসএসসি নিয়ে ভাবনা করছে, এই ধরনের একটা ভাবনা এনে তাদেরকে যদি মানে কোর্স সাবজেক্টগুলি পরীক্ষা নিয়ে তাদেরকে যদি একটা মার্কশিট দেওয়া হতো, দ্যাট উড বি মোর বেটার। হাওয়ার আমরা অনেক পাস্ট আলোচনা করলাম, অ্যান্ড লেটস কাম টু ইউর পয়েন্ট, যেটা আপনি টিবেট টেকনিক্যাল এডুকেশন নিয়ে বলেছেন। আমরা 1,62,000 ছেলে মেয়েকে কেন আমরা হায়ার এডুকেশনে পাঠাবো? আমরা তাদের কাউন্সিলিং দিয়ে আমরা দেখি যারা ওখানে ভালো করবে না তাদেরকে আমরা অনুযায়ী দিতে পারি। আপনি লক্ষ্য করে দেখুন, পৃথিবীতে উন্নত বিশ্বের 30টির মতো দেশ রয়েছে, তাদের পপুলেশন ডিক্লাইনিং, আমরা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজিং পপুলেশন। তাহলে এই যে ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য আমাদের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা টোটাল নেশনকে হায়ার এডুকেশন, এবং যেমন বলা হচ্ছে যে আমাদের প্রচুর সিট রয়েছে, গ্রামান্তরে আমাদের কলেজ রয়েছে, কোনো অসুবিধা নেই। যদিও মেডিকেলে নিয়ারলি 10,000 সিট, আর আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে 60,000 সিটস, নিয়ারলি 70,000 সিটস রয়েছে। তারপরে আমরা কলেজগুলোতে দেখি যে সেখানে সিট রয়েছে। এনিওয়ে, তো আমাদের হায়ার এডুকেশনটাকে এদিকে না গিয়ে আমাদেরকে স্টুডেন্টদের কাউন্সিলিং দিতে হবে যে আমাদের টেকনিক্যাল এডুকেশনে যেতে হবে। দেখুন, আমরা বিরাট অঙ্কের রেমিটেন্স আনছি, আমাদের দেশ ম্যান পাওয়ার এক্সপোর্ট করছে, মানব সম্পদ উন্নয়ন হচ্ছে, আমরা কিন্তু এখন কোন জায়গাটায় আছি সেটা আমাদের দেখতে হবে। আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করার সময় শুরু হয়েছে 2007 থেকে 2041 পর্যন্ত। এই ডিভিডেন্ডের সময় যদি আমরা 15 to 64 ইয়ার্স যে আমাদের কর্মক্ষম যে জনগোষ্ঠী রয়েছে সেটাকে আমাদের প্রপারলি ইউটিলাইজেশন করতে হবে, তা নাহলে কিন্তু আমরা এই মধ্যম আয়ের দেশে যেতে কিন্তু আমরা স্লিপ করব। এই জায়গাটা আপনার লক্ষ্য করতে হবে। তারপর আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা চিন্তা করেন, 4th জেনারেশন অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এখানে ন্যানো টেকনোলজি চলে আসছে। সেই জন্য আমি বলবো যে টেকনিক্যাল এডুকেশনগুলিকে এখন গভর্নমেন্টের সিরিয়াসলি জোর দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং হায়ার এডুকেশন যেটা রয়েছে সেটা আছে, এই জায়গাটা আমাদের থ্রাস্ট সেক্টর হিসেবে নিতে হবে। নিশ্চয়ই আমরা শুনছিলাম, এটা আসলে যুক্তিযুক্ত একটা বিষয় যেটি এসরানুক মিলন সাহেব বললেন। আমরা কর্মমুখী শিক্ষা, আমাদের যেটি কারিগরি শিক্ষা, আমরা ফ্রিজ টেলিভিশন তো আমাদের দেশেই এখন তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে, আমরা কম্পিউটারও হয়তো বা অ্যাসেম্বলিং করছি। তো সেই জায়গাটাকে উৎসাহিত করবার জন্য আমাদের কি রয়েছে, আমাদের মনস্তাত্ত্বিক জায়গাটা কি জন্য আমাদের বিএ পাস করতে হবে, এমএ পাস করতে হবে, কিন্তু পাস করার শেষে আমাদের চাকরি নাই? আপনি কীভাবে দেখবেন? একটা কালচারাল ইস্যু আছে, সেটা হচ্ছে এমএ পাস বা বিএ পাস বা অনার্স কিংবা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, একটা সোশ্যাল ভ্যালু আছে, কিন্তু এটা বিয়ে শাদী করা শুধু না, এটা অন্য ক্ষেত্রে সোশ্যাল ভ্যালু আছে। 1, 2 আর টেকনিক্যাল এডুকেশনে এখানে কনসেপ্টটাই যে গরিবের ছেলেমেয়েরা পড়ে টেকনিক্যাল এডুকেশনে, তখন পাশ করে সাথে সাথে একটি কিছু করে আয় করতে পারে, কিন্তু এটা একটা বিরাট ব্যারিয়ার। তো এইটা ভাঙার সরকার থেকে চেষ্টা করছে নানা প্রণোদনা। আমি যখন শিক্ষা সচিব ছিলাম তখন কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠানকেও 6 কোটি টাকারও যন্ত্রপাতি কিনে দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, কিন্তু অনেক প্রণোদনা দেওয়া হয়েছে। কোনো একটা দেশ যদি সেই দেশে বেকারত্ব কমাতে চায়, ইকোনমিকে ভালো করতে চায়, তাহলে 60% কিংবা তার বেশি টেকনিক্যাল এডুকেশনের লোক থাকতে হয়। কিন্তু আমাদের দেশে 10-15% টেকনিক্যাল এডুকেশন, কিন্তু আমাদের দেশে যে টেকনিক্যাল এডুকেশন
তার কিন্তু একটা বড় অংশ ওর ভিতরে ওই নন টেকনিক্যাল আছে। আপনি যদি দেখেন আমাদের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় যদি দেখেন, সেখানে দেখবেন যে একটা বিরাট অংশ কিন্তু আছে নন টেকনিক্যাল, কিন্তু সোশ্যাল যে বিষয়গুলো সেটা কম। আমি দেখেছি যে এমআইটিতে গিয়ে সেখানে তাদের 40-60 ছিল টেকনিক্যাল এবং সোশ্যাল, কিন্তু তারা এটা আরও বাড়াতে চাচ্ছিল, আমাদের সাথে কথা বলেছে। কারণ কি, আমাদের দেশে দেখেন রাস্তার পাশে একটা বিরাট গর্ত হয়, গর্ত হয়ে যায়, তখন একটা গাড়ি গেলে পড়ে যেতে পারে, একটা গর্ত খুঁড়ে রাখা হয়, অনেক রকম সমস্যা হয়। এটা হচ্ছে সোশ্যাল ইস্যু। এই যে সোশ্যাল সেন্সিটিভিটি, যারা টেকনিক্যাল লোক তাদের থাকে না, এইসব পড়ানো হয় না এই জন্যে। সুতরাং আমাদের টেকনিক্যাল এডুকেশনের দিকে এই 15 থেকে 60% যেতে হবে। সিঙ্গাপুর, জার্মানি, জাপান, সুইজারল্যান্ড, এখানে 60% অ্যাবাভ। এই জন্য এই দেশে দেখেন বেকারত্ব কম। এই কোভিডের সময়েও কিন্তু তেমন একটা ইম্প্যাক্ট হয়নি ইকোনমির পরে, এগুলো বোঝার বিষয় আছে। আমরা যে চায়নার এত কথা বলি, কিন্তু সেই চায়নাতে আপনারা যদি দেখেন, যখন তাদের বিপ্লব হলো 49, তখন তারা কি করেছে, টেকনিক্যাল এডুকেশন করেছে। বিশ্ববিদ্যালয় কিন্তু 10-12 বছর তারা খুলেনি, কারণ হচ্ছে বেসটা গড়ে তোলাছে। আনফর্চুনেটলি আমাদের এখানে সোসাইটি হচ্ছে ইউরোপ বা আমেরিকার মতো চিন্তা করে, কিন্তু আসলে ভাত খায় আমাদের দেশে আমরা বসবাস করি। অর্থাৎ ইউরোপ আমেরিকাকে কি, যারা দুনিয়াকে লিড করবে, দুনিয়া লিড করার জন্য এডুকেশন ভিন্ন, আর দেশের প্রসপারিটি, মানুষকে শান্তিতে রাখা, সুখে রাখা, টেকনিক্যালি সাউন্ড হওয়ার জন্য তার টেকনিক্যাল এডুকেশন অন্য। আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের এখানে টেকনিক্যাল এডুকেশন আরেকটা ফাঁকি আছে। সেই ফাঁকিটা কি, জাপানিরা গাড়ি বানায়, আমাদের টেকনিক্যাল এডুকেশন এটা মেরামত টেরামত, ফ্রিজার মেরামত করা, এইসব বিষয়। কিন্তু তৈরি করা ম্যানুফ্যাকচারিং টেকনোলজির আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে যদি সিলেবাস দেখি, কোনো কিছু দেখি, আসলে সেই দিকে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, টেকনিক্যাল এডুকেশনগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি থিওরিকে ফলো করে। সেটা হচ্ছে সেন্টার অ্যান্ড পেরিফেরি। সেন্টার ইউরোপ, আমেরিকা, জাপান, আমরা পেরিফেরি। আমরা ওই মেরামতের কাজই শিখবো না। তাই আজও আমরা একটা গাড়ি তৈরি করতে পারি না। তাই আমরা ব্রিজ জাপানিকে কন্ট্রাক্ট দিতে হয়, চাইনিজদেরকে কন্ট্রাক্ট দিতে হয়। আমরা কিন্তু, আমাদের ইঞ্জিনিয়াররা কিন্তু ওখানে কাজ করে না, করে কি, মাটি ভরাটের টুকিটাকি সেই কাজগুলো। এগুলো বোঝার আছে, কিন্তু এগুলো যখন বলা হয় তখন করসিভ রিয়াকশন করে, অত্যন্ত কঠোর রিয়াকশন করে, আপত্তিকর কথা বলে। কিন্তু আসলে ওই যে বলেছি, শিক্ষায় ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের প্রচণ্ড অভাব, সেজন্য ক্রিটিক্যালি ভেবে দেখে না। জি, আমরা নেহাল স্যার আর যদি 30 সেকেন্ড আপনার মূল্যায়ন করেন, আমরা কারিগরি শিক্ষা, কর্মমুখী শিক্ষার কথা বলছিলাম, কি শিক্ষার্থীদের কিভাবে উৎসাহিত করা যায়, অভিভাবকদের কিভাবে বোঝানো যায় আসলে আমাদের কর্মমুখী শিক্ষা কত জরুরি? সাংঘাতিকভাবে জরুরি। কারণ আমরা জানি যে কিছুদিন আগে 3% ছেলে মেয়ে কারিগরি শিক্ষায় যেত, তবে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এখন কিন্তু প্রায় 17%। এটা নিঃসন্দেহে একটা উন্নতির দিক নির্দেশনা করছে। এবং আমার মনে হয়, কারণ এই উচ্চ শিক্ষিত বেকার, তারা রাস্তাঘাটে হাঁটবে, চাকরি পাবে না, স্যান্ডেল ক্ষয় করবে। কিন্তু MA পাস, BA পাস, সারেক্রয় বললেন একমাত্র বিয়ের বাজারে হয়তো বা প্রয়োজন আছে। আসলে আমাদের কাছে মনে হয় আমাদের দেশে এই উচ্চ শিক্ষা, যাদের আসলে এত উচ্চ শিক্ষিত লোকের সংস্থান বা কার্যকরস্থান আমাদের দেশের অর্থনীতি বোধহয় এটা সায় দেয় না। এটা একটা বিলাসিতার পর্যায়ে চলে যায়। যারা গবেষণা করবে, যারা রিসার্চ করবে, তারা হয়তো উচ্চ শিক্ষায় যাবে। কিন্তু এমনিতে সবাইকে, একটা বড় অংশকে যদি আমরা কারিগরি শিক্ষার দিকে ধাবিত করতে পারি, তাহলে নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি তারা পাশ করে কোনো না কোনো কর্মে ঢুকে যেতে পারবে, অর্থনীতিতে অবদান রাখতে পারবে, পরিবারকে সাহায্য করতে পারবে। এবং এটা যে আমি MA BA পাশ করলাম না, কিন্তু যে ছেলেটি ঘরে অর্থের সংস্থান করতে পারে, ইকোনমিক্সের সংস্থান করতে পারে, নিজের পরিবারকে সহায়তা করতে পারে, আমি মনে করি সেই তো সবচেয়ে ভালো ছেলে বা মেয়ে, রাইট। এবং অর্থনীতির একটা বড় সৈনিক হিসাবে নিজেকে পরিচয় দিতে পারে। এখানে শিক্ষিত বেকার হয়ে ঘরে ঘরে, রাস্তায় রাস্তায় ঘোরাঘুরির চেয়ে আমার মনে হয় কর্মক্ষম কারিগরি শিক্ষার দিকে যাওয়া উচিত। জি, আমি শিহান, তোমার সাথে যদি 10 সেকেন্ডে কোনো মূল্যায়ন শুনি, 10 সেকেন্ডে শিহান বলবে একটু। আর কারিগরি শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে যেটা বলা হয় যায় যে আমাদের দেশে শুধু যথেষ্ট যে চাকরির ক্ষেত্র সেটা একদম নেই, যে কোনো আমাদের জনসংখ্যা, সেজন্য সেক্ষেত্রে বলতে গেলে নতুন উদ্যোক্তা এবং কারিগরি শিক্ষা আর গুরুত্ব অপরিসীম। আমাদের এটা এদিকে আসলে। সঞ্জিদা, তোমার মতামত কি? নতুন উদ্যোক্তা তৈরিতে বা বিভিন্ন ক্ষেত্রে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম, তোমারই একজন বন্ধু শিহান বলল, তোমার মতামত কি?
যে আমিও মনে করি যে বাংলাদেশ যেহেতু জনবহুল দেশ, সেখানে আমাদের কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেশি। কারিগরি শিক্ষাকে যদি মানে সামাজিক মূল্যায়ন দেওয়া যায়, সেখানে কারিগরি শিক্ষার দিকে শিক্ষার্থীরা ধাবিত হবে বলে আমার মনে হয়। সঞ্জিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। তোমরা এখন অত্যন্ত কিশোর তরুণ তরুণী, সামাজিক মূল্যায়নের কথা তোমাদের কাছ থেকে শুনতে পাচ্ছি এবং বিয়ে শাদীর ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের ভবিষ্যৎ জীবনে তোমাদের চিন্তা করতে হবে কর্মমুখী শিক্ষা এবং কারিগরি শিক্ষা। শিক্ষা মন্ত্রণালয় করা উচিত। আচ্ছা, আমরা শেষ করি, যেহেতু আপনি এটা মন্তব্য করেছেন, আপনি প্রতিমন্ত্রী ছিলেন, কেন করে যান নাই? না, ওই যে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে উচ্চ শিক্ষিত বেকার না বানিয়ে এটা না করে আমাদের কারিগরি শিক্ষা দরকার। এবং আমি মনে করি যে কারিগরি মন্ত্রণালয়, টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল মিনিস্ট্রি হিসেবে আর একটা সেপারেট মন্ত্রণালয় করা উচিত এটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য। আর আমরা করিনি, এটা ঠিক না। 64টি জেলা, 64টি পলিটেকনিক ইনস্টিটিউশন, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এসএসসি ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, এগুলি আমাদের সময় শুরু হয়েছে। এখন সময়ের দাবি আলাদা মন্ত্রণালয় করার জন্য আরও বেশি করতে হবে। দেখেন, জেনারেল এডুকেশনের যে প্রেশার পড়ছে, এতে আমাদের দেশের কোনো মানবসম্মত উন্নয়নের কোনো কাজে লাগছে না। আপনি একটা ছেলে যখন টেকনিক্যাল এডুকেশন করে বেরিয়ে আসে, যদি আপনি তাকে ডিপ্লোমাই বলেন, 20 বছর সে বেরিয়ে আসতেছে। আর ওয়াইরাস আপনি ইউনিভার্সিটি গ্রাজুয়েট হয়ে আস্তে আস্তে 30 বছর পার হয়ে যাচ্ছে। 10 ইয়ার্স লাইফ। আমরা কারিগরি শিক্ষা গুরুত্ব দিব। স্যার, আমি খুবই দুঃখিত আপনাকে আর সময় দিতে। আমি বলি, আমি যখন শিক্ষা সচিব ছিলাম, প্রতিটি উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হয়েছে। এবং আমি বারবার বলি, আসলে শিক্ষার ফোকাসকে চাকরির থেকে এন্টারপ্রেনিউরের দিকে নিলে অটোমেটিক্যালি টেকনিক্যাল এডুকেশন আসবে, ডিমান্ড ড্রাইভেন। নিশ্চয়ই আমরা প্রিয় শিক্ষার্থী দুই বন্ধু রয়েছেন, অধ্যাপক নেহাল রয়েছেন আমাদের সাথে অনলাইনে যুক্ত, এবং আনম এহসানুল মিলন, নজরুল ইসলাম খান, তারা দুজনে রয়েছেন এখানে। আমরা যে কথা বলছি, উচ্চশিক্ষিত বেকার আমরা আসলে চাই না। আমরা সনদ দিয়ে পকেট ভারী করে আসলে আমাদের খুব একটা বেশি লাভ নেই। আমরা কর্মমুখী শিক্ষা এবং আমাদের যে কারিগরি শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত আমাদের এই জাতিকে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমরা অটো পাসে আমরা মনে করি মেধার মূল্যায়ন, এবং এই মেধার মূল্যায়ন কীভাবে হয়েছে, কীভাবে আরও ভবিষ্যতে করা যায়, সেক্ষেত্রে আমরা আরও বুঝ বিবেচনা করেই আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের আজকের মুক্তমত অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।